আমরা যারা অ্যানালগ থেকে এসেছি তারা দেখেছি, সবার ক্ষেত্রে, আমি আমার একার বলছি, যারা অ্যানালগ থেকে এসেছি তাদের ক্ষেত্রেও দেখেছি, আমরা সবসময় কম শুট করতাম। এখনকার ছেলেদের আমি দেখেছি একটা বিষয় ঘর ঘর করে শুট করে যাচ্ছে। একজন নামকরা নেতা, তিনি আজকে মারা গেছেন, তার একটা ছবি তুলেছিলাম, তিনি আরেকজন নেতার এগেনস্টে কথা বলছিলেন ঘুষি পাকিয়ে, ছবিটা বড় করে বেরিয়েছিল টেলিগ্রাফে। জুলুকে গেছি, কখন ওই সানরাইজটা হবে, জুলুকের ওই রাস্তাটা লাল থাকবে, চারিদিকটা কালো থাকবে, ওইটা তুলতে যাব। ওর জন্য রাত 2:30টার সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে। ওপরে ব্যালকনিতে 3টে জেনারেশন, কেউ নমস্কার করছে, কেউ লাল স্যালুট দেখাচ্ছে, কেউ বুকে হাত দিয়ে আছে, এনাম করে আছে, এরকম একটা ছবি পেজ 1 হয়েছে। শেখ শাহজাহানের ওটা ইনসিডেন্টে আমি কেঁদে ফেলতাম না যদি ওখানে অন্য রিপোর্টার আসতো। আমি এত মার খেয়েছি, কেউ না কেউ বাঁচাতে আসতো, কিন্তু সন্দেশখালিটা আমার মনে হচ্ছে মৃত্যুর দিকে এগোচ্ছে। কম করে হলেও 5 কিলোমিটার দৌড়েছি মার খেতে খেতে, আর যদি মোড়টায় পৌঁছাতে পারতাম আমাকে মেরে দিতে হবে। আমরিতে আগুন লেগেছে, একজন অফিসার আমাকে ফোন করে বলছে, কিরে কি করছিস? আমি ঘুমোচ্ছি। দেখ না আমার লাইফটা ড্যাশ ড্যাশ ড্যাশ, আমাকে বেরোতে হচ্ছে, আমরিতে আগুন লেগেছে। এটা বলে বেরোলো। আমার আর ঘুম থাকে? তখন আমার 51 হলো, তখন আমার বউ মনে করালো যে এই তোর 51 হয়েছে, চাকরি ছাড়। হ্যাঁ তাই তো। Stories to be unfold. নমস্কার, আমি সৌমিক। ওয়েলকাম টু পিচিটেল প্রেজেন্টস দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। আজ 19শে আগস্ট, আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, এবং আপনারা অধিকাংশই হয়তো জানেন যে আমি কমার্শিয়াল একজন ফটোগ্রাফার। পিচিটেল সেটা হচ্ছে একটা ফটোগ্রাফি এবং অডিও ভিজুয়াল এজেন্সি। সো আজ এই বিশেষ দিনে আজকে যিনি আমাদের গেস্ট, তিনিও এই জগতের, তিনি একজন স্বনামধন্য ফটো জার্নালিস্ট। তার নাম আমি পরে বলছি, কিন্তু স্বনামধন্য ফটো জার্নালিস্ট বলে তাকে খুব কম বলা হয়। তিনি আমার ক্যাপ্টেন। জীবনে খুব কিছু অল্প সংখ্যক মানুষ থাকে যাদের প্রভাব খুব সুদূর প্রসারী হয়। তার সাথে পরিচয় আমার প্রায় আজকে 15 বছর আগে, দ্য টেলিগ্রাফের অফিসে, আনন্দবাজার গ্রুপের। এই 15 বছর পরেও আজও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস যখন ভাবতে বসি বা যখন কিছু সমস্যায় পড়ি, আজও হয়তো তার দিকে তাকিয়ে থাকি। তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেই শিক্ষাগুলো কোথাও আজও কাজে দেয়, আজও কোথাও সেই দিনগুলোর প্রভাব আমার মধ্যে রয়েছে। তাই আজ আমার সমস্ত ফটোগ্রাফি গুরুদের সাথে সাথে আমার দাদা, আমার ক্যাপ্টেন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়কে আমার শ্রদ্ধার্ঘ। আজকে আমাদের গেস্ট। তোমাকে ডাকার কারণ হচ্ছে, মানে আমি না খুব কম জনকে, সত্যি কথা বলতে, মানে গুরুর আসনে খুব কম জনকে বসানো যায়। সিরিয়াস না না, কিন্তু মানে আমার এখনো হ্যান্ড ইন হ্যান্ড প্রজেক্টটা মনে আছে। নবমীর সন্ধ্যেবেলার ওই 1 ঘন্টা আমি ভুলবো না, কি ঝাড়ান ঝেড়েছিলে। ঠিক আছে, দশমীর দিন সকালবেলা আমি কেঁদে ফেলেছিলাম যখন দেখলাম তুমি আমাকে আর না পাঠিয়ে দশমী নিজের ছুটি ক্যান্সেল করে তুমি গেলে সেই শুটটা করতে, যেটা আমার ভুল হয়েছিল। মানে এইটা খুব কমজন করে দাদা, সত্যি কথা। মানে ক্যাপ্টেন হয়তো একেই বলে, কিছু না, ভালোবাসাটাই আসলে। হ্যাঁ, মানে ফটোগ্রাফার আমরা সবাই, রক্তে আমাদের ফটোগ্রাফি। এটা আমাদের নিজেদের। আমি কোনি আমার মানে কলিগ, আমার বন্ধু, আমার ভাইকে কারোর সামনে ছোট করবো, ইম্পসিবল। আমি তাকে ডিরেক্টলি কিছু এক্স্যাক্টলি, তুমি 1 ঘন্টা বকেছিলে, আমি নিজে অনেক কিছু শিখেছিলাম। এবং পরের দিন সকালে আমি যখন ফোন করছি গাড়ি আসছে না কেন, তখন তুমি চলে গেছো শুটটা করতে আমাকে ছুটি দিয়ে। মানে সরি এইটা আর কি জীবনের খুব বড় শিক্ষা। মানে অনেকে ফটোগ্রাফার, অনেকে তোমার থেকে ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, তোমার মতো থাকতে পারে, কিন্তু আমার কাছে ওই দিনের ওইটাই শিক্ষা ছিল যে তোমার মতন ক্যাপ্টেন কেউ নেই। হ্যাঁ, তার জন্যে হয়তো এইটা আলটিমেটলি আমাদের প্রথম এপিসোড না, কিন্তু আমি বারবার তোমাকে, যখন থেকে আমার মাথায় এসেছে যে আমি পডকাস্ট করব, সেদিন থেকে যে নামটা আমার আর কি প্রথম লেখা ছিল, এটা সবাই জানে যে তুমি আসবে। বদমাইশ লোক। তো ওয়েলকাম দাদা। মানে এই পডকাস্টটা আমার করার কারণ হচ্ছে যে আমার মনে হয়েছিল যে কিছু কথা থেকে যাওয়া উচিত। যে কোনো মানে আর্ট ইন্ডাস্ট্রিতে লাস্ট 10 বছরে ম্যাসিভ চেঞ্জেস আসছে, সব ক্ষেত্রেই আমি বলছি। হ্যাঁ, এই যে চেঞ্জটা আসছে, সেক্ষেত্রে মেবি আমরা বা তুমি যারা আরো আগে থেকে শুরু করেছি, যারা এই চেঞ্জটা খুব ভালো করে দেখছো, তাদের কথাগুলো খুব ডিটেলসে থেকে যাওয়া উচিত। এই কনসেপ্ট থেকে আমার এই পডকাস্ট দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। হ্যাঁ, তো
তোমার শুরুটা কোথায়? তুমি তো আসানসোলের, দুর্গাপুরের। তো তোমার জার্নিটা বলো, ছোটবেলায় মানে সেখানে কি কোথাও ছোটবেলাটা কেমন ছিল? বা হয় না মানে তখন তো ফটোগ্রাফি এত জনপ্রিয় ছিল না, মানে ঘরে ঘরে ক্যামেরা সেরকম নয়, তো তোমার ওই সময়ের জার্নিটা কি ছিল? আসলে আমি সত্যি কথা বলতে প্রথম থেকে না খুব দুরন্ত বদমাইশ বাচ্চা, আমি কখনোই শান্ত ছিলাম না। যাই হোক, কিন্তু আমি ওই স্কুল লাইফ, কলেজ লাইফ এটা করতে করতে কলকাতায় একটা অন্য মাধ্যমের, মানে আমি একটা অন্য জগতেও ছিলাম সেই সময়, সেটা থাক। তারপরে সেই জগৎ থেকেই কলকাতায় আসা। কলকাতায় এসে আমাদের, মানে তুমি পড়াশোনা করতে কলকাতায় আসনি? না না না, অন্য একটা জগতের জন্য কলকাতা আসতে হয়েছিল আমাকে। এবারে সেই জগতে বেশ সুন্দরভাবে আমি দাঁড়িয়েছিলাম, নিজের কেরিয়ার করেছিলাম, ভেবেছিলাম ওই জগতেই থাকবো, কিন্তু কোন একটা কারণে ওখান থেকে বেরিয়ে আসতে হলো। তারপরে আমি ফটোগ্রাফি নিয়ে শুরু করলাম এনআইসিপি বলে একটা অর্গানাইজেশন, যাদবপুরে, তাদের আসানসোলে তাদের ব্রাঞ্চ ছিল। এবারে এনআইসিপিতে প্রসেনজিৎ সরকার প্রচন্ড হেল্প করেছিল সেই সময়। ওর প্রথম জেনিথ ক্যামেরা আমাকে দিয়ে হেল্প করেছিল, ওইটা আমার লাইফের প্রথম ক্যামেরা জেনিথ। তারপরে উনি আমাকে একবার একটা সময় ছবি তুলেছিলাম একটা কোম্পানির একটা বিল্ডিং এর। এবারে সেই বিল্ডিং এ তখন ছবিটা তোলার পর খুব সুন্দর একটা ছবি অ্যাঙ্গেল হয়েছিল। আমাকে বলেছিল প্রসেনজিৎ দা, যে বাবুদা বলতাম, যে তুই ছবিটা গিফট কর। জানো যে না না, ওই কোম্পানি বড় একটা মাল্টিনেশনাল কোম্পানি, আমি গিফট করবো, আমাকে ভাবতে দিতে হবে, যা না, সাহস দিয়েছিল। ওইখানে গিয়ে ছবিটা দিয়ে আমাকে ওদের সিইও, তখন এখন উনি মারা গেছেন বেশ কয়েকদিন আগে, সবাই জানে, নামটা আর বলছি না, সেই কোম্পানির সিইও আমাকে ডেকে পাঠায়। মানে আমি জানতাম না ওই ভদ্রলোক সেই ভদ্রলোক, আমি তখন ওই ভদ্রলোক জানতাম না। এবারে সেখানে গিয়ে দেখে পাঠানোর পর উনি আমাকে বললেন, বাচ্চা ছেলে এই ছবি তুলেছে। অন্য ফটোগ্রাফারদের খুব করেছিলেন, ছবিটা মানে নিয়ে শুধু সেই সময় আমাকে কোশিনা পেন্টেক্স K1000 আর নর্মাল লেন্স আর একটা 24, সরি, দুটো ক্যামেরা দিয়েছিল। আমার জীবনে প্রথম ক্যামেরা, নিজের ক্যামেরা। তারপরে কালান্তর থেকে জার্নি শুরু করি। না, তারপরে তুমি ক্যামেরা পেলে, ঠিক আছে, ক্যামেরা পেয়ে ফটোগ্রাফি, পড়াশোনা সব একসঙ্গে চলছে। তখন কি তুমি কলেজে পড়ছো না? তখন কলেজে, আচ্ছা। পড়াশোনা ফটোগ্রাফি একসঙ্গে চলছে। চলতে আমার মনে হলো যে মানে নিউজ পেপারে কাজ করব। কোনো একটা বাঁকে অর্ণদা সঙ্গে, মানে কালান্তরে ঢুকলাম অর্ণ সেনের মাধ্যমে। অর্ণ সেন তখন চিফ ফটোগ্রাফার কালান্তর ছিল, কাজ করছিলাম, বেশ ভালো লাগছিল। অর্ণদার সঙ্গে ঘুরতাম বাইকে করে, তখন আমার ইয়ামা RX100 নিয়ে ঘুরতাম, কাজ করতাম, বেশ ভালো লাগতো, অনেক মজা করতাম। করতে করতে একদিন বিকাশদার সঙ্গে দেখা হলো। বিকাশদা আমাকে কাজ দিল, মানে আমি ফ্রিল্যান্স কাজ করতাম বিকাশদার আন্ডার, মানে এপি, অ্যাসোসিয়েটেড প্রেস। আর আমি সেইটা আমার বোকামি করেছিলাম। বিকাশদা বলেছিল যে এখানে থেকে যায়, এখানে কাজ কর, দেখবি তুই একটা জায়গায় পৌঁছাবি। বিকাশদা সবসময় ফটোগ্রাফারদের, আমি বলবো, প্রচন্ড এনকারেজ করে আর ফটোগ্রাফারদের তৈরি করে। এটা বিকাশদা মারাত্মক গুণ আমার কেরিয়ারে আমি দেখেছি। এবার সেই বিকাশ মাথা এখন বয়সের জন্য হয়তো একটু রেগে যায় সবাইকে, কিন্তু রেগে যায় না, ওটা সত্যি কথা বলে ফেলে, তাই অনেকের কাছে মনে হয় এটা খারাপ। কিন্তু আমি মনে হয় না রেগে যায়, সত্যি কথাটাই বলে ফেলে। এখনকার যে অবস্থা ফটোগ্রাফি বা কিছু, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু সেই সূত্রে বিকাশ দা আমাকে গাইড করেছিলেন। এবার আমি একবার একটা প্রেস কনফারেন্সে প্রেস ক্লাব থেকে উঠছি, বাসে করে যাচ্ছি, আমাকে বলেছিল কোথা, মানে কোন নিউজ পেপার, আমি বলেছিলাম এপি। পাত্তা দেয়নি, দাঁড়ান পরে উঠবেন। তারপরে দেখছি কালান্তর বললাম, উঠিয়ে নিল। বললাম না, তাহলে ওই সব জায়গায় আর যাবো না, আমি কালান্তরেই কাজ করবো। ওইটা আমার জীবনের বোকামি। মানে তখন এতটা এক্সপোজারও ছিল না যে এপির গুরুত্বটা তুমি। হ্যাঁ, আরে ব্যাপারটা কি হচ্ছে, আমি তখন তো বুঝতাম না। এখন যেরকম বুঝি যে কোনটা মানে অ্যাকচুয়াল, কোনটা নয়, কোনটা কি, কোনটার জগৎ আছে, কোনটার ফিউচার আছে, এইগুলো তো এখন বুঝেছি, মানে পরে বুঝেছি, অনেক পরে, তখন বুঝিনি। তারপরে বিকাশদা প্রথম মানুষ একটা ছবি রিলিজ করলে ব্যাংক অফ মিক্সিবিসি চেক দিত 2300 বা 200 টাকা, মনে পড়ছে না এক্স্যাক্টলি, 98, 99, 2000 ওই সময়টায়। সেই সময় বিকাশদা চেক দিত। আর বিকাশদা এত পার্টিকুলার, বিকাশদা খালি বলতো রোলটা নিয়ে, বিকাশদা ডেভেলপ করতো।
কারণ আমার কাছে তো ফাইন লিকুইড মানে সলিউশন থাকতো না, বিকাশ দা নিয়ে যেত, বিকাশ দা নেগেটিভ ডেভেলপ করতো, নেগেটিভ ডেভেলপ করে বিকাশ দাই ছবি পাঠাতো পছন্দ করে, খালি আমাকে বলতো তুমি শুট করে রোলটা নিয়ে আয়। অবশ্য সেই সময় আমি যে ছবিগুলো দিয়েছি সেই ছবিগুলো বিকাশ দা খুব সুখ্যাতিই করেছিলেন। সেটা হচ্ছে নাম্বার 1 বাঘের মানে বাঘ শিকার এর এগেনস্টে, বাঘের চামড়া চুরি হওয়া, এইসব নিয়ে। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল আমার, ওরা আমাকে অ্যালাউ করতো, সেই ছবিগুলো আমি তুলতাম। ওদের একটু ছবি আমি বিকাশ থেকে বলাই থাকতো, বিকাশ থেকে কিছু ছবি দিও, আমি ওদের দেবো, সেটা পেয়েও যেতাম, সেটা কথা নয়। কিন্তু জানি না এটা অফিসিয়াল কি রুলস আছে বা না আছে, কিন্তু আমি যেভাবে ছিলাম সেটা বলছি আর কি। হ্যাঁ, তখন সময়টাও আলাদা ছিল। আর সেইভাবে কাজ করে নিজেকে, তারপরে আমি কালান্তর থেকে এশিয়ানেজ, এশিয়ানেজ থেকে খুব কম দিন টাইমস অফ ইন্ডিয়া, তারপরে টেলিগ্রাফ দীর্ঘ 14-16 বছর। তারপরে ঠিক করলাম যে আমি যখন আমার জীবনে একটা ঘটনা আমি বলবো না, মানে সালটা মনে নেই, তালাতলা ফ্লাইওভার ভেঙে গেল, ব্রিজটা। প্রথম ফটোগ্রাফার স্টিলের আমি ঢুকেছিলাম, আর কেউ না। আর টেলিভিশনের ঢুকেছিল হিন্দোল এবিপি আনন্দের। এবার ওখানে ঢুকে কাজ করতে গিয়ে ছবি টবি তুলেছি, সব রকম ছবি টবি তুলে জমা দিয়েছি। পরের দিন কলকাতা আমাদের মেট্রো পেজে পেজ 1 ছবি বেরোলো, ওখানে একটা লোক সে ছিল, সে তার ট্যাক্সি ছিল, তার তোলা একটা ছবি, তার সম্বন্ধে কিছু কথা মোবাইলে। তখন আমি নিজেকে ব্রেক করলাম, সেটা মনে হয় 2015 কি 14 হবে, খেয়াল করছি না ডেটটা, মানে তারাতলা ব্রিজ বোধহয় 15-র পর, কারণ 15-তে তো তোমার আমাদের গণেশ টকিজের ব্রিজটা ভাঙলো, তারপরে আমার ঠিক ডেটটা মনে নেই, মানে আমি সালটা মনে নেই, মানে এরকম। তখন আমার মনে হলো যে না সঞ্জয়, ফটোগ্রাফির আর যুগ নেই, মোবাইলে ছবিটাই ইম্পর্টেন্ট বেশি পাবে। কারণ আগে একটা সময় দেখতাম আমাদের তোলা ছবিগুলোই পেজ 1 ভালো জায়গায় ডিসপ্লে হতো, কিন্তু অন্য কারুর ছবি বা কিছু সেটা ভেতরের পাতাতেই যেত বা স্টোরির সঙ্গে যেত। কিন্তু এখানে দেখলাম যে না, তা হচ্ছে না। আমার কিন্তু একটা উপর থেকে তোলা ছবি, মানে আমি আমার ছবি ভালো বলবো, খুব ফটোগ্রাফাররা সবাই নিজের ছবি ভালো বলবে, কিন্তু সবকিছু ছিল সেটাও কিন্তু নেওয়া যেত না। তখন মনে হলো যে না সঞ্জয়, এটা নেই। তখন থেকে আমি নিজেকে ভাবতে শুরু করলাম যে না, আমার তো টার্গেট 50, পঞ্চবছর চাকরি করবো না, অথবা আমাকে ভাবতে হবে। এই ভাবতে আমি ভিডিও ফটোগ্রাফি শেখাটা শুরু করলাম। আর এখন তো শেখাটার জন্য সব থেকে বড় মাধ্যম গুগল বাবাজি আমাদের খুব সাহায্য করে। ওই করে নিজেকে শিখলাম। আর যেহেতু ফিল্ডে কাজ করি, প্রচুর অডিও ভিজুয়াল ফটোগ্রাফার্স, ক্যামেরাম্যানদের সঙ্গে বন্ধুত্ব আছে, তারা আমাকে ক্যামেরাও দেখাতো। দেখে আমি মোটামুটি ভাবে একটা জায়গায় এলাম। আসার পর আমি যখন টেলিগ্রাফ ছাড়লাম 2018 সম্ভবত, তখন আমি মানে মসুদ বাবরকে পেলাম আমার লাইফে। ওই একটা লোক অডিও ভিজুয়ালে, ওই লোকটা প্রচুর মানে দিল্লি ভাষী কথা বলেন, যে কথাগুলো শুনলে খারাপ লাগে, কিন্তু ওই লোকটার মধ্যে একটা প্রাণ আছে, ওই লোকটা ফটোগ্রাফিটা বোঝে। আর মসুদ বাবর প্রচুর ভালো কাজ করেছে তো, আর ও অনেক চ্যানেলের সঙ্গে কাজ করেছিল, রয়টার, তারপরে স্টার নিউজ, এরকম অনেকের সঙ্গে। মসুদ বাবর লোকটাকে যখন পেলুম, তখন উনি প্রচন্ড আমাকে বলে, এই তুই কাজ করবি, আয় তাহলে একসঙ্গে, বলে কাজ করলাম। তারপরে এই বিবেকানন্দে ঢুকলাম। এই বিবেকানন্দে কাজ করে যখন আমার 51 হলো, তখন আমার বউ মনে করালো যে এই তোর 51 হয়েছে, চাকরি ছাড়। হ্যাঁ তাই তো। সেই আমার ফেব্রুয়ারিতে জন্মদিন, তখন মনে করালো তোর 51 কিন্তু চাকরি ছাড়তে হবে। তখন মার্চের 1 মার্চ মানে অফিসকে জানালাম চিঠি দিয়ে, মেল করে, যে আমি চাকরি ছাড়বো, 31 তারিখ চাকরি ছেড়ে দিয়েছি। এবং বড় করে ফেসবুকে একটা পোস্টে সমস্ত ইএমআই শেষ হয়ে গেছে, 50 টার্গেট ছিল, 1 বছর দেরি হলো, চাকরি ছাড়লাম। আর আমি এটা ঘটনা, কিন্তু লোন গুলো সবাইকে শোধ করে দিয়েছি, ঝাড়া হাত পা। খালি এখন টার্গেট, আমার যেটা স্বপ্ন যে আমি বাইক নিয়ে ঘুরে বেড়াবো, সেটা একদম মন থেকে ঘুরে বেড়াচ্ছি। না, এবার বলো তুমি যে জায়গাটা খুব ইজিলি তুমি করে দিলে, মানে মনে হবে শুনে যে কোনো স্ট্রাগলই ছিল না শুরুটায় তোমার,
হ্যাঁ, যে কারান্তরে পেলাম, ছবিটা ওখানে সিলেক্ট হলো, ওখান থেকে ক্যামেরা দিল, মানে খুব ইজি লাগছে। কিন্তু এতটা কি ইজি ছিল? শোনো শোনো, মানে আমি সরি একটা কথা বলছি, আমি তুই বলে ফেলছি, হ্যাঁ, সরি। হ্যাঁ, তুই বলো। হ্যাঁ, আসলে তখন ফটোগ্রাফিটা এত সহজ ছিল না। এক্স্যাক্ট। তখন আমাদের ফটোগ্রাফি করতে গেলে, আমাদের ছবি তুলতে গেলে, বা কোনো জায়গায় কোনো কন্ট্রাক্ট বা কোনো জায়গায় কাজ করতে গেলে আমাদের ভাবতে হতো 36টা মাত্র গেট আমার হাতে আছে, আরেকটা ফিল্ম কেনার পয়সা কিন্তু পকেটে নেই। আমরা অনেক সময় নোভার কার্ড ফিল্মও ব্যবহার করেছি। আর অনেক সময় বলতে ফিল্মের যে কার্ড, ওগুলো ব্যবহার করেছি। সেখানে জানি না কটা আছে, হ্যাঁ। হয়তো 15টা হতে পারে, 8টা হতে পারে, 12টা হতে পারে, 20টাও হতে পারে, জানি না। সেখানে বাইচুং ভুটিয়ার ব্যাগভলি সেই সময় আমরা ওই আর তখন আবার কন্টিনিউ শাটারও ছিল না, কিন্তু তখন কিন্তু ওই একটা করে শাটার, সিঙ্গেল শাটার। আর মোটর ড্রাইভ থাকলে কারুর, আর মোটর ড্রাইভ কেনার ক্ষমতা সবার ছিল না, আমাদের যাদের থাকতো তারা অনেকগুলো কন্টিনিউ শাটার মানে শুট করতে পারতো, কিন্তু আমরা পারতাম না। কিন্তু আমি নিজে পারতাম না, আমার তো কোনো মতো ছিল না, কারণ আমার তো কলকাতায় আমি একা থাকতাম। অতএব সেখানে তো সমস্যা আছেই একটা। এবার আমাকে নিজেকে সবকিছু তৈরি করতে হতো। বাবা তো বলে দিয়েছিল যে আমি ভাবিনি তুমি এই সব কাজ করবে, অতএব কিছু করার নেই, আমাকে একাই ভাবতে হয়েছিল। সেই সময়টা ওই স্ট্রাগলটা করতেই হয়েছিল। ওই 36টা গেটের মধ্যে আমাকে 6টা অ্যাসাইনমেন্ট নামাতে হতো, এটা ভাবতে হতো। 5টা তো করেই ফেলতাম ওই ধরে ধরে ধরে। তার জন্য সুবিধা হতো, পরবর্তীকালে আমি দেখেছি ডিজিটালে আসার পরেও আমরা যারা অ্যানালগ থেকে এসেছি তারা দেখেছি, সবার ক্ষেত্রে, আমি আমার একার বলছি, যারা অ্যানালগ থেকে এসেছি তাদের ক্ষেত্রেও দেখেছি, আমরা সবসময় কম শুট করতাম। এখনকার ছেলেদের আমি দেখেছি একটা বিষয় ঘর ঘর করে শাটার শুট করে যাচ্ছে। আমার যেটা সুবিধা হতো, আমি তাড়াতাড়ি ছবিটা জমা দিতে পারতাম, কারণ তারা তো অনেক ছবি বাঁচতে হবে, ক্লান্ত হয়ে যাবে বাঁচতে গিয়ে। একটা সাবজেক্টে যদি আমি 30টা 35টা ছবি এক একটা অ্যাঙ্গেলে তুলে ফেলি, বা একটা অ্যাঙ্গেলে 10-15টা করে ছবি তুলে ফেলি, আমি কোনটা ভালো নিজেই গুলিয়ে ফেলবো, আমি নিজে ভাবতেই পারি না এখনো, না যে একটা অ্যাঙ্গেলে কতগুলো ছবি তুলবো, ইম্পসিবল। এইটা মারাত্মক, মানে অনেকটা ভেবে একটা জিনিস তো। হ্যাঁ, মানে আবার কি সেই মুহূর্তটা ছাড়াও যাবে না, সেই মুহূর্তটা ফিরে পাবো না তো। এটা তো আমি মনে করি মানে আমরা ফটোগ্রাফার্সরা ক্যান্ডিড শুট করি, সেখানে এরকম তো হতে পারে না যে তুমি আবার ঘুরে তাকাবে, এরকম হতে পারে না। তোমার ওই মুহূর্তটা, একজন নামকরা নেতা, তিনি আজকে মারা গেছেন, তার একটা ছবি তুলেছিলাম, তিনি আরেকজন নেতার এগেনস্টে কথা বলছিলেন ঘুষি পাকিয়ে। ছবিটা বড় করে বেরিয়েছিল টেলিগ্রাফে, বেরোনোর পর তার এগেনস্টে অনেক কমপ্লেন এসেছিল। সেটা অফিস, থ্যাংকস টু সুমিত দাশগুপ্ত, দীপায়ন দা, অভিক সরকার, ওনারা সব ব্যাপারগুলো দেখতেন, আমরা ছবি তুলে দিতাম। এরকম তো নয় উনি করেননি, সেই নেতা ঘুষিটা পাকাননি। কিন্তু ওই পাকানোর জন্য আমার তো বাঁ চোখটা ব্যথা হয়ে গেছিল, কারণ আমরা সবাই জানি ফটোগ্রাফার্সরা কি করি, আমরা একটা চোখ বন্ধ করে একটা চোখ দিয়ে ছবি তুলি। এবার সেই চোখটা তো আমি রেখেই সারাক্ষণ ধরে বসে আছি, 70-200 লেন্সটা লাগিয়ে অনেক দূর থেকে সাপোর্ট নিয়ে বসে আছি, কখন একটা ভালো মুহূর্ত পাবো, একটা শাটার মারবো, তাই না? এবার সেইটার জন্য তো সারাক্ষণ ধরে এই বাঁ চোখটা বন্ধ। তখন তো কোনো আমাদের ছিল না যে আগে, এখনকার অনেক ছেলেরা ব্যবহার করে একটা কি সব ব্যান্ড, এই চোখটা বন্ধ থাকে, এই চোখটা খোলা থাকে, বা কিছু, ওইসব তো অত পয়সা নেই, ক্যামেরার লেন্স কিনবো না, ফিল্টার কিনবো না, ওইসব জিনিস কিনবো। এখন তো অনেক কিছু আছে, তখন তো এগুলো ছিল না। ওতে আমরা চেষ্টা করতাম একটা লেন্স কিনি, একটা ব্লক লেন্স কিনি, এইসব করে করে আমরা এইসব করেছি। এখনো বলছি, মানে এখনো যদি শুট করতে হয়, আমিও এখনো আমার যে ইউটিউব চ্যানেলের জন্য শুট করি, সেখানেও কিন্তু আমি ওই বাঁচা, মানে আমি জানি এই রাস্তাটা শুট করবো, ব্যাস ওই রাস্তাটা শুট করবো, এইভাবে করবো, ওইটুকু। হ্যাঁ, অনেক সময় হয় পাহাড়ি রাস্তায়, যেন লাদাখ, হিমাচল, কোনো একটা কার্ভ, সেটা আমি দেখলাম এটা ভালো ছিল, তো আবার ব্যাক করে তুললাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন আমি এক গাদায় সারাক্ষণ ধরে বাটন টিপে রাখলাম ক্যামেরার, যেহেতু আমার ছোট ছোট ক্যামেরাগুলো বাইকে লাগানো আছে, মোবাইল থেকে কন্ট্রোল করতে পারছি, অন করে দিলাম, হয়ে যাচ্ছে, বাজবো কখন? এইটা একটা অ্যানালগের সুবিধা আমি বলবো। হ্যাঁ, এবং মানে যে ভেবে ছবি তোলা, এটা কোথাও আস্তে আস্তে একজন মানুষের নার্ভে ঢুকে যায়, ব্যাপারটা একদম বসে যায়, একদম এটাই সেই মোমেন্ট, ওটা চুজ করতে অনেক সুবিধা হয়, যেটা আজকে হয়তো ডিজিটাল স্ক্রিনে দেখে যারা ছবি তোলা শুরু করছে, মানে
ওই ভাবা বা বাছার মানে ফটোগ্রাফির যে স্পেশালিটিটা ছিল ওটা কোথাও আমার মনে হয় যে এই যে এখানটা একটা কথা বলছি, আমার খুব মজা লেগেছিল মসুদ বাবুর একটা কথা, বাবরদার। তখন সেই চ্যানেলের হয়ে কাজ করছি, বাবরদার একটা চ্যানেলের হয়ে কাজ করছি, ওদের যেখানে কাজ করতে যাই, ওর নাম বলছি না সেই চ্যানেলে। এবার সেখানে কাজ করছি, এবার সেখানে কাজ করার সময় একটা বন্ড আমাকে পাঠানো হয়েছিল। আমরা যারা স্টিল ফটোগ্রাফার্স পুরনো যারা, আমরা প্রথমেই একটা ছবি তুলে রেখে দিই, সেটা হচ্ছে একটা তালা আউট অফ ফোকাস বা একটা তালা ফোকাস বা দুইগুলো আউট অফ ফোকাস, কিছু লোক হাঁটছে, একটা ছবি বন্ধের একটা নর্মাল ছবি, গড়িয়াহাট শ্যামবাজার একটা তুলে রাখি আমরা, দোকানগুলো পুরো আছে, শাটারগুলো ফেলা আছে, একটা তালা ফোকাস বা দুগুলো আস্তে আস্তে আউট 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 একটা ফিল্মে কে আমরা চেপে আমরা এগুলো করে ফেলি টেকনিক্যালি। এবারে সেটা আমি ভিডিওতেও করেছি, লং এক্সপোজার দিয়ে ডেপথ অফ ফিল্ডটাকে কমিয়ে ওই শ্যুটটা করেছি। আর ওখানে যদি ভিডিও কিছু পুলিশ হাঁটছে সেগুলো আউট অফ ফোকাস, হ্যানা তানা, এটা 3-5 সেকেন্ডের এরকম একটা শট, এরকম করে করে একটু টপ অ্যাঙ্গেল, রাস্তা ফাঁকা, হ্যানা তানা এইসব করেছি। এবারে তারপরে আমি ওই শটটা শুট করে মানে জমা দিয়েছি। বাবরদা সবাইকে ডেকে বললো, দেখ, ওই দিল্লি ভাষায় যেটা বলে সেটা আমি বলছি না, অন্যরকম শোনায়, দেখ ইয়ে বান্দা ও স্টিল কা বান্দা, দেখ ফ্রেম দেখ। বিশ্বাস কর ভাই, এই ফ্রেমগুলো আমরা সবাই তুলি, হ্যাঁ যারা স্টিল ফটোগ্রাফার সবাই তুলি। আমি কোনো আশ্চর্য হইনি, কিন্তু আমার ভালো লেগেছিল, মানে আমি মানে কাটা দিচ্ছি, মানে ভালো লেগেছিল যে স্টিল ফটোগ্রাফারদের অ্যাঙ্গেল, আমি বলছি না অডিওভিজুয়াল লোকেরা কিন্তু আমি বলছি মানে আমরা অনেক বেশি মনে হয়, যাই হোক, সেরকম আরেকজন তাপস রয়, এবিপি টেকনিক্যাল হেড, উনিও অনেকগুলো ছবির ফ্রেমের ক্ষেত্রে আমাকে সুখ্যাতি করেছেন, অনেকগুলো ইনসিডেন্টে সমীরণ পাল, সুমন দে, এনারা খুব করেছেন, আমি না বলবো না। কিন্তু আমি বলছি যে এই ব্যাপারগুলো মানে আমার মনে হয় যে স্টিল ফটোগ্রাফার মানে যে কোনো ক্যামেরাম্যান বা যে কোনো ফটোগ্রাফারকে ফ্রেমটা শেখা খুব দরকার। তাতে আমার মনে হয় ফটোগ্রাফার, যিনি ফটোগ্রাফার হবেন বা যিনি ফটোগ্রাফি করবেন, তার পক্ষে অনেক বেশি সহজ হবে মানুষকে বোঝানো। মানে আমার মনে হয় আমি গেলাম ছবি তুলে ফেললাম সেটা নয়, আমাকে একটু আমি যে তোমার ছবিও তুলি, তোর ছবি তুলে আমাকে একটু ভাবতে হবে, তোকে ভালোবাসতে হবে 100বার। এবারে সেই জায়গাটায় আসতে হবে, তাহলে আমি ইম্পসিবল ভালো ছবি তুলতে পারবো না। হ্যাঁ, ওই ধাক্কা মার পেরে হয়ে যেতে অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু ওইভাবে হবে না। হ্যাঁ, এবারে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে অনেক ছবির ক্ষেত্রে, নিউজের ছবির ক্ষেত্রে আমরা কোনো অপশন পাই না, যা হয় সেটা শুট করতে হয়। সেখান থেকেও কিন্তু আমরা বেশি পরিমাণে শুট করে ফেলেছি তা নয়, কারণ আমি তো তখন সেই সময় তো রোল ছিল নেগেটিভ, আমাকে তো রোলটা পাঠিয়ে দিতে হতো, তখন তো সব জায়গায় ডেভেলপ করতে পারতাম না। এবার ট্রেনের মানে ড্রাইভারকে দিয়ে বলে দিতাম এই ট্রেনটা যাচ্ছে, এই ড্রাইভারের কাছে আছে বা এই গার্ডের কাছে আছে এই ট্রেনের, সেই রোলটা নিয়ে অফিস চলে যেত, অফিসে হাওড়া স্টেশন বা শিয়ালদা থেকে সেটা পিক আপ করতো আমাদের কেউ না কেউ ফটোগ্রাফার বা কোনো বন্ধু, সেইটা নিয়ে ডেভেলপ হতো, সেই ছবিগুলো পেপারে বেরোতো। এবারে তখন তো আমি বাঁচতে পারতাম না, তখন যদি আমি একটা ইনসিডেন্টে যদি আমি দুটো রোল শুট করে ফেলি, কতটাই ক্যারি করবে, কে বাজবে, যাচ্ছ না কেই বা বাজবে, আর সে তো ওইভাবে ভাববে না। আর তখন তো এত মোবাইল ছিল না, এবার টেলিফোনের দোকানটা তো বন্ধ হয়ে যাবে সন্ধ্যাবেলাতে। এবারে আমার তো তখন তো হোটেলে ফোন আছে, এরকম যে সবকিছু জায়গায় থাকতো তা নয়, তখন রাত্রিবেলা ট্রেনটা পৌঁছাবে, তখন সেই রোলটা কে ডেভেলপ করে কাকে আমি বলবো এই এত নম্বর গেটে এই ছবিটা আছে, ইম্পসিবল। এইগুলো ছিল। আর এছাড়া সেই সময় কষ্ট প্রচুর ছিল, কাজ করাটাও প্রচন্ড দুর্গম, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, সেখানে কাজ করে বিকেলের মধ্যে ছবি জমা দেওয়া প্রচন্ড মানে কঠিন ছিল। এখন তো অনেক সহজ ব্যাপারটা, সেটা স্বাভাবিক, যুগের সঙ্গে তাল মেলাতেই হবে। কিন্তু তোমাকে কালকে যখন থেকে মানে তোমার ব্যাপারে ভাবছিলাম যে কি তোমাকে জিজ্ঞেস করবে অ্যানল, তখন নিজেরও যখন আমি 2003 এসে কলেজে ভর্তি হলাম কলকাতায়, তখন ফটোগ্রাফি প্রথম শুরু করি। সেই সময় আমার নিজেরই কিছু কথা মনে পড়ছিল যে আমি তখন তো এত অ্যাভেলেবেল ছিল না বইপত্র বা গুগল ছিল না, তখন একমাত্র ছিল
সীমা আর্ট গ্যালারি বোধহয় ওদের নিজস্ব একটা লাইব্রেরি ছিল, সেটা পরে খোঁজ পেয়েছিলাম। তো ক্যামেরা কিনে আমি তখন ভেবেছিলাম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবো। ময়দানে প্রচুর পাখি উঠতো, হ্যাঁ, 50mm লেন্স ছিল। আমি জানতাম না তখন যে 50mm লেন্স দিয়ে পাখির ছবি তোলা যায় না। আমি দৌড়াচ্ছি পাখির পেছনে, পাখি উড়ে যাচ্ছে এবং ফাইনালি ছবি হলো না। মানে একদিন দুদিন প্রচুর ওই গরমে চেষ্টা করে আমি দেখলাম এইভাবে হবে না। তখন প্রচুর খোঁজ টোজ নিয়ে সীমা আর্ট গ্যালারিতে গেলাম, গিয়ে ওখানে কার্ড করে পড়াশোনা শুরু করলাম। তো আমার ওটাই মনে হচ্ছিল যে তখন যারা ছবি তোলা শুরু করেছে হয়তো অনেক কিছু ছিল না, কিন্তু এই যে অ্যাটাচমেন্টটা, মানে আজকে এত বছর পর দাঁড়িয়ে মনে হয় আমি ফটোগ্রাফির বাইরে আর কিছু পারিই না। হ্যাঁ, মানে এটাই সবকিছু। তো এইটা কি তোমার মনে হয় এই যে জিনিসটা, এই অ্যাটাচমেন্টটা, এটা আজকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, মানে এখন ফটোগ্রাফারদের কাছে না আমার মনে হয় তারা মানে খুব সহজে হয়তো মা বাবার কাছ থেকে বা কোনো কিছুর মাধ্যমে ওরা সবকিছু, মানে এই যে একটা ডিজিটাল ক্যামেরা কিনে ফেলা, এই ক্যামেরাটা তো আয়ু শাটার কাউন্ট, আগে সেটা ছিল না। এই যে একটা ছোট্ট কথা বলছি, তোমার শুরুতে কথা হলো হ্যান্ড ইন হ্যান্ডে। তোরা যারা হ্যান্ড ইন হ্যান্ডে কাজ করতে আসতিস, আমি মন থেকে বলছি, আমি চাইতাম যে এই ছেলেগুলো যেন কাজ করতে পারে এবং সুন্দর একটা পয়সা পায়, এবং তার জন্য আমি চূড়ান্ত পরিমাণের ঝামেলা করতাম ম্যানেজমেন্টের সঙ্গে, এবং থ্যাঙ্কস টু দেম তারা আমাকে গুরুত্ব দিত এবং তারা আমার কথা শুনতো শেষ অব্দি। কারণ লাস্ট অব্দি একটা ছেলে 2015 মনে হয়, না 16 না 17 হবে, ঠিক মনে নেই, লাস্ট হ্যান্ড ইন হ্যান্ড 30,000 টাকা অব্দি পেয়েছে। কাজ করা কদিন ছিল? পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী বলতাম সবাইকে আড্ডা মারবি, যেগুলো বাকি থাকে সেগুলো করবি, আর আড্ডা মারাটা আমাদের মধ্যে, ফোন করে যেন পাওয়া যায়। এই ব্যাপারগুলো যখন তোরা কাজ করতে এসেছিল, আমার যেটা ভালো লাগতো, তোদের মধ্যে কিন্তু সেই খিদেটা ছিল ফটোগ্রাফি। একটা বিল্ডিং এর ছবি তোলা, ছোট ছোট ছবি বেরোবে, একটা নাম বেরোবে, সেটা কিন্তু অত গুরুত্ব ছিল না, ছবিটা তুলতে পারবো। আর তোদের মধ্যে ওই গুণটা ছিল, তোদের ওই খিদেটা ছিল। আর আমি তোকে একটা কথা আমি বকেছিলাম, ঘটনা খুব বাজেভাবে বকেছিলাম, এটা আমি ঘটনা মনে আছে আমার সব, কিন্তু আমার মনে হয়েছিল সেই সময়টা আমি সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমি যাদেরকে নিয়ে এসেছি, আমার ম্যানেজমেন্ট জানে এই ছেলেগুলো কাজ করছে। তোর কিন্তু পরের দিন ছবিতে কিন্তু তোর বাইলাইন ছিল না, এটা হতে পারে না, সেটাও কিন্তু ছিল। ছবিটা তুই তুলিসনি, এটাও সত্যি কথা, কিন্তু তোর বাইলাইন কিন্তু মিস হয়নি, সেখানে আমার বাইলাইন ঢুকেছে তাও কিন্তু হয়নি। কিন্তু আমি যেটা মনে করি, যেটা আমি কেন এটা বিকাশের কাছ থেকে শেখা বা সিনিয়রদের কাছ থেকে শেখা, কোনোদিন কোনো ফটোগ্রাফারকে আমি ম্যানেজমেন্টের কাছে খারাপ প্রমাণ করব না, কারণ তাহলে আমার নিজের জাতের, আমার নিজের কমিউনিটি, আমার নিজের বন্ধু, নিজের ভাইকে ছোট করা হয়, সেটা কখনোই করব না। হ্যাঁ, ওর খারাপ লাগা, ওর ভালো লাগা আমি ওর সঙ্গে আলোচনা করবো, সেটা আর কেউ জানবে না। এরকম আমাদের একটা মেয়েও কাজ করেছিল, সে তুলতে পারেনি, তাকে আমি নিজে বলেছিলাম তুই ফটো এডিট করে কাজগুলো করেছিলাম, এরকমও হয়েছে। তারপরে আমি এটাও ঠিক, তোদের কাছ থেকে আমি যেটা শিখেছি ফটোগ্রাফি, এই ফটোশপের অনেক রকম কারিকার্য, যেটা আমি পারতাম না আগে, তোরাই শিখেছিস আমাকে, আমি না বলছি না, আমি সেটা খুব খুশি, আমার সবসময় আমি রাজি। আর আমি সব জানতে হরির করে এটা একদমই, আমি এখনো বলছি, এখন আমি রাইডিং এ অনেক জিনিসপত্র, অনেক ক্যামেরার অনেক কিছু, ইউটিউবের এই এডিটিং হেনা তেনা অনেকেই শেখায় আমাকে, আমি শিখি, আমি মন থেকে শিখি। আমার মনে হয় না ওই ফটোগ্রাফির ব্যাপারটা যদি ভেতর থেকে না আসে, ওই অন্যভাবে নিস না, ফটোগ্রাফি আর এই ব্যাপারটা না প্রেম, একটা মেয়েরা তো সুন্দরী হয়, আমরা তো কুৎসিত হই, ওই সেই মেয়েটিকে ভালোবাসার মতো, মানে আমার বান্ধবীকে নিয়ে আমি থাকবো, এই যে আনন্দ ফটোগ্রাফিটা, তাই ফটোগ্রাফির মধ্যে কোনো দাগ আসতে পারে না। তার জন্য আমার কোনো বন্ধুকে, আমার কোনো কলিগকে কেউ খারাপ বলবে, আমি সহ্য করবো না, আমি দুটো কথা বলে দেবো তাকে, অন্য কেউ বলতে পারবে না, ছবি নিয়ে কিছু নিয়ে না, এটা অনেকটা বাজে দোষ। এর জন্য আমার অনেক ক্ষতিও হয়েছে, না বলবো না। একটা জায়গায় একটা ফটোগ্রাফারকে মানে আমারই মানে কলিগ দুজন ফটোগ্রাফার একটা ছবি তুলতে পারিনি, নাম বলছি না তাদের, তারা বলেছিল না, মানে পুজোর সময়, কালী পুজোয়
প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এবারে সেখানে স্বাভাবিক প্যান্ডেলের সামনে জল। আমি বলছিলাম, ভাই তোরা একটু দেখিস তো এরকম হয়েছে, দেখিস তো, তুলে আসিস তো। আর সেই সময়টা আমার মা মারা গেছিলেন, তাই আমি পুজোয় যাবো না ঠিক করেছিলাম, কারণ সেই সময়টা আমাদের হিন্দুদের আমাদের একটা এবারে তারা আলটিমেট এসে বলেছিল সন্ধ্যেবেলা যে না এরকম কিছু পাইনি। সন্ধ্যেবেলা তখন আমি একটা ফ্রিল্যান্স ফটোগ্রাফারের সাহায্য নিয়ে সে ছবিটা দেয়, ছবিটা বেরোয়, তার বাই লাইন দিয়ে পেজ 1 বেরোয়। তাতে আমার এগেনস্ট অনেক কিছু এসেছিল। আমাকে বলে যে তুমি তার বাই লাইন দিলে কেন? আমার কাছে একটা পরিষ্কার কথা, সে একটা ছবি দিয়ে কত টাকা পাবে? 250 টাকা, 200 টাকা, 150 টাকা, এর বেশি পাবে না। কিন্তু টেলিগ্রাফের কাগজে যদি বাই লাইন বেরোয় সে কত খুশি হবে। আমার কি এসে যায়? অফিস তো না বলছে না। হ্যাঁ, সেখানে তুমি বলবে যে যে তাহলে সেই তো তোমার ফেটার্নিটি তোমার এগেনস্টে গেল, আমার যায় আসে না। আমি আমার মানে মনের জায়গায়, আমার প্রেমের জায়গায় আমি নড়বো না। আমার হাত দিয়ে কোনো ফটোগ্রাফারের বদনাম হবে না। আমার হাত দিয়ে ফটোগ্রাফি যারা করে বা ক্যামেরাম্যান যারা আছে তাদের এগেনস্টে কোনো কথা বলবো না অন্য লোকের সামনে। হ্যাঁ, বলতে পারি আমি তুই ক্যামেরা ছাড়া গল্প করছি, তখন আমরা খুনসুটি করতেই পারি। কিন্তু আমি কখনোই কোনো ফটোগ্রাফারকে আমি কারুর সামনে অসম্মান করবে কেউ এখন অব্দি যারা রাস্তায় মানে ওই দীঘাতে এই মন্দারমণি গেছি, একজন ভদ্রলোক বলছে এই ফটোগ্রাফার করে ডাকছে। আমি দাদা উনি একজন নামটা জিজ্ঞেস করুন, বা ফটোগ্রাফার ভাই দাদা এরম করে ডাকুন। এটা কি বলছেন? আপনার বাবা বা আপনার বন্ধু যদি কেউ হতো এরম বলতেন? ভদ্রলোক ভদ্র ছিল তাই চুপ করে অন্য কেউ হয়তো আমার ঝগড়া করতো। আমার কাছে চেনা অচেনা না, মানে আমার মনে হয় এটা আমরা রক্তের সম্পর্ক, তো মানে যেরকম হই আর কি সেরকম আমি সেটা পছন্দ করি। এই শিক্ষাটা আমার তোমার থেকে। আমি যখন অমরকণ্টকে গেছি, ওখানে কি আমি একা গেছিলাম, প্রচুর সময় প্রচুর ফটোগ্রাফার ওখানে ইয়ে করছে, মানে আস্তে আস্তে ওদের সাথে কথা বলে ওরা কিভাবে কাজ করছে ইয়ে করছে, মানে ওই মানে কোথাও একটা যেখানেই ফটোগ্রাফি করুক সে এটা একাত্ম বোধ করা। এই যে আমি বলছি মন্দারমণি গেছি, আমি আমার বউ আমরা ফটোগ্রাফার দিয়ে ছবি তুলিয়েছি। সত্যি কথা বলতে গেলে এখন কিন্তু লাগে না, এখন মোবাইলেই হয়ে যায়। আমি কেন তুলিয়েছি? ও 2 পয়সা পাক। সকাল থেকে রাত অব্দি, বিকেল অব্দি ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি যদি 2 ছবি তোলাই মানে তাতে আমার ক্ষতি হবে না, কিন্তু আমি তো একটা ফটোগ্রাফারকে গুরুত্ব দিলাম, ওর তো কাজ করার ইচ্ছা আরো বাড়বে। আর কিছুই না, মানে আমরা যদি সবাই, আর আমি এটাও ঠিক যে মানে বেশি বলে ফেলছি যদি, মানে ফটোগ্রাফার যারা হন তারা সবাই কিন্তু একজন বড় বড় শিল্পী, বড় আর্টিস্ট। অবশ্যই তারা সারা জীবন ধরে কিন্তু ওই ভালো ছবি, সুন্দর গল্প, সুন্দর একটা জায়গা, জগৎ তৈরি করে। আমি কাউকে ছোট করছি না, একটা পেইন্টার খুব সহজে সূর্য ডুবছে, পাখি উড়ে যাচ্ছে, একটা মেয়ে কাঁধে কলসি নিয়ে হেঁটে যাচ্ছে, 2-3 জন মেয়ে তাদের শ্যাডো পড়েছে, সবকিছু এঁকে ফেলতে পারবে। যা যা চাই মনের মাধুরী মিশিয়ে সব এঁকে ফেলতে পারবে। আমি সেই আঁকাটাকে খারাপ বলছি না, এইটা উনি পারেন করতে, কিন্তু আমরা পারি না। আমাদের কাছে সেই জায়গাগুলোকে জন্য ওয়েট করতে হয়। জুলুকে গেছি, কখন ওই সানরাইজটা হবে, জুলুকের ওই রাস্তাটা লাল থাকবে, চারিদিকটা কালো থাকবে, ওইটা তুলতে যাব। ওর জন্য রাত 2:30টার সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে। 2 বার জুলুক গেছি বাইকে। কেন? প্রথমবার মিস করেছি টাইমিংটা, জানতাম না। পরের বার ঠিক সময়, আবার কোন জায়গাটা দাঁড়িয়ে ছবিটা হবে সেটা ভাবতে হচ্ছে, 2 বার যেতে হয়েছে, গেছি। কিন্তু এইটা ফটোগ্রাফাররা করি আমরা। আমাদের বউ বান্ধবী তারা হয়তো রেগে যায়, তো সকালে উঠে কেন যাবো এত সকালে, সানরাইজটা ছবি তুলবো, সানসেটটা ছবি তুলবো, তুমি একটু হেঁটে যাও না। 2 বার করে হেঁটে যাওয়া হচ্ছে, খুব রেগে যায়। ওর আমার সবার ক্ষেত্রেই, ছাতা নিয়ে কেন যাবো, এখন ছাতা লাগে না। আমরা তো ভাবছি ফ্রেমটা একটা অন্য কালার, অন্য কিছু। হঠাৎ একটা লাল ছাতাটা নিয়ে যাবো না, কালোটা নিয়ে যায় না, লালটা নিয়ে যায়। হঠাৎ 2-3টে ছাতা ক্যারি করছি ট্রিপের সময়, এগুলো কেন বেঁকে বেঁকে ব্যাগ ভারী হচ্ছে? আমরা তো বুঝছি কেন ক্যারি করছি। ওই বড় বড় ছাতা, ছোট ছাতা আবার নেবো না, ছবিতে ভালো আসবে না। সরি। এইভাবে একটা শিল্প তৈরি করা। স্ট্রাগল এইগুলোকে বলি আমরা। আমাদের ফ্যামিলি লাইফে অনেক ডিস্টার্ব হয়, এটাও ঘটনা। এই যে বোধটা, একটা ফ্রেম তৈরি করছো তুমি, এই বোধটা, হ্যাঁ, তুমি যখন ফটোগ্রাফি শুরু করলে
তখন তো এত ইনস্টিটিউট ছিল না বা এত কিছু ছিল না, তুমি বললেন যাদবপুরের ওই দাদার কথা, প্রসেনজিৎ বাবু, হ্যাঁ প্রসেনজিৎ বাবু, এবং আরো যে তোমার সিনিয়ররা ছিল, মেবি তাদের গাইডেন্সে তুমি একদম তৈরি হয়েছে। কিন্তু একটা জায়গায় হয় না, নিজের মধ্যে কিছু থাকতে হয়, সেটা না হলে মানে যতই আগুন জ্বালানো ভিজে না তা জ্বলবে না, একদম জ্বলতে গেলে একটু শুকনো খড় দরকার। এই যে স্পার্কটা, এটা তোমার মধ্যে ঠিক তুমি কি প্রথম থেকে বুঝতে এটা তোমার মধ্যে আছে, নাকি নিজে কোনো একদিন গিয়ে ফাইনালি চর্চার মাঝে ডিসকভার করলে ওকে মানে এইটা আমার ধারা হতে পারে? এবং এটার সাথে একই সাথে আর একটা প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে আজকাল দেখি, আমি তখনের কথা জানি না কারণ আমি কি ফটো তুলবো আমার কোনো আইডিয়া ছিল না, এবং প্রফেশনালি আমি ফ্যাশন বলো, অ্যাডভার্টাইজিং বলো, এখন আর্কিটেকচার, হ্যাঁ, এবং শুরুর দিকে ফটো জার্নালিজম, মানে আমি মোটামুটি সবটাই খুঁজে গেছি যে এক্স্যাক্টলি আমার কোন ধারাটা আমি হয়তো এখনো বুঝতে পারিনি। আমার মনে হয় একটা পেইন্টার যদি সব ছবি আঁকতে পারে, একটা ফটোগ্রাফারও চাইলে সব ছবি তুলতে পারে, একদম হয়তো মানুষ পারে না, স্কিলটা আলাদা করে ডেভেলপ করতে হয়, কিন্তু সেটা মনে হয়। কিন্তু তুমি যে ফটো জার্নালিজমেই থাকবে, হ্যাঁ, কারণ বেশিরভাগ দেখি গ্ল্যামারের পেছনে ছোটে যে ফ্যাশন বা অ্যাডভার্টাইজিং করবো, কিন্তু তুমি সেটা না করে একদম হার্ডকোর ফটো জার্নালিজম এলে, হ্যাঁ, এটার কারণটা কি? আসলে না, আমার মানে প্রথম থেকেই আমি যখন কালান্তরে কাজ শুরু করি, তারপরে অনেকগুলো কাগজ, মানে কালান্তরে কাজ করতে করতে প্রচুর ডিফিকাল্ট নিউজ পেপারে টিকে থাকাটা, কারণ মানে আমাদের তখন তো ওই সবকটা জায়গায় পৌঁছানো, আমার ছবিটা এই যে কোথায় কি হচ্ছে পৌঁছে যাওয়া, তখন তো এত মোবাইল ছিল না। এবারে নাম্বার ওয়ান, যে আমি কি করে জানলাম আমার মধ্যে আছে এটা আমি জানি না, সেটাই বলতেও পারবো না, কে বলতে পারবে সেটা আমি জানিও না। কিন্তু না, তুমি যে এইটাতে ফিট করো, না, আমি বলবো না আমি যে এটাতে ফিট করি সেটা আমি জানতাম না। আমি মানে জানি না কেন ফটোগ্রাফিতেই আমি থাকলুম, কিন্তু আমার মধ্যে যেটা ফটোগ্রাফিটা আমার ভালো লাগা, না বলছি না, বাইক আর ফটোগ্রাফি আমি সবাইকে বলি যে তুইও ট্রাই করতে পারিস, ছুরি বা ব্লেড থাকলে চিরে দেখ, ক্যামেরা আর বাইক বেরোবে, রক্ত নেই আমার শরীরে। হ্যাঁ, অতএব আমি সেখান থেকে বলছি যে আমার বাইকিং আর ক্যামেরা ছাড়া আমার লাইফে কিছু নেই। আর আমার বউ আমাকে বলে যে যদি সঞ্জয় আমি আর বাইক কোথাও খাদে পড়ে যাই, সঞ্জয় বাইকটাকে তুলবে। আমি তখন বলি যে রাকিকে দেখ, রাকি আসলে তুই তো উঠে পড়তে পারবি, আমার বাইকটা উঠতে পারবো, তাই তোকে তুলবো না, বাইকটাকে তুলবো। অতএব এইটা হচ্ছে আমার। অতএব আর একটা যখন মানে শুরু করেছিলাম আমি আমার লাইফটা কালান্তর থেকে, প্রচন্ড স্ট্রাগল করে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছিল যে আমি নিউজ ফটোগ্রাফিতে কিভাবে আমি নিউজ ফটোগ্রাফিতে ফিট, সেটা প্রমাণ করতে হয়েছিল। এমনকি এরকমও দিন গেছে যে অন্যান্য বড় বড় হাউস থেকে অন্যদের কাছে ফোন আসতো, সঞ্জয় কি তুলেছে দেখ, এরকমও গেছে। তারপরে আমি অন্যান্য জায়গায় ফিট হয়ে যাওয়া, এশিয়ানেট, টাইমস, টেলিগ্রাফ, এবারে এইগুলোতেও মারাত্মক আমাকে অনেক সময় হয়েছে, কারোর নাম বলছি না, একটা বড় ইনসিডেন্ট আমাকে বলা হয়েছে যে ঘুরে ঘুরে ছবি তোলো, সেখানেও আমি পেজ ওয়ান ক্যারি হয়েছে আমার। যেরকম আমি বলছি, জ্যোতি বসু মারা যাওয়ার সময় আমাকে বলা হলো যে আমার মানে তখন জ্যোতি বসু মারা গেছে, তখন অনেকগুলো জায়গা, অ্যাসেম্বলি, যে ছবিগুলো মানে অফিস ক্যারি করবে সেরকম ধরনের ছবি বলছে, অ্যাসেম্বলি, তারপরে যেখানে গান স্যালুট হবে বা পিস হেভেন, এইসব জায়গা থেকে না, তুমি দেখে নাও। তখনকার যারা সিনিয়র, যারা কেউ রিটায়ার করেছে, কেউ এখনো আছে, তারা আমাকে বলে দিল। আমিও ঠিক আছে চলে গেলাম প্রেস ক্লাবে, একটু আড্ডা মারলুম, মেরে কলকাতা পুলিশের আমার কিছু বন্ধু আছে, তাদের সঙ্গে জিজ্ঞাসা করে জানলাম রুটটা কি। রুটটা সেটা আমি পিছন মানে যেখানে শেষ হবে সেখান থেকে শুরু অবধি একবার বাইক চালালাম, চালিয়ে প্ল্যান করলাম। প্ল্যান করে আমার মনে আছে সবাই সব রকম ছবি দিয়েছে, আমি মাত্র 3টে ছবি দিয়েছিলাম জমা। ছবিটার মধ্যে একটা ছবি ছিল পেছনে জ্যোতি বসু ছবি, ফুল টুল দেওয়া, মানে যেরকম থাকে রেলিং এ সেরকম, একজন মহিলা হাউমাউ করে কাঁদছে, সেটা প্রথম ছবি দিয়েছিলাম, সেটা আমার পছন্দের নয়। তারপরে একটা ছবি ছিল যে জ্যোতি বসুর গাড়িটা যাচ্ছে, সামনে দুটো পাইলটিং করে নিয়ে যাচ্ছে, সেটাও অত পছন্দের নয়।
তো সেরকম ছবি দিয়েছিলাম, খাওয়ার ছবি দিয়েছিলাম যেটা আমার পছন্দ, সেটা হচ্ছে একাটা দিচ্ছে, সেটা আমি ভেবে রেখেছিলাম ছবিটা তুলি, আর পেয়েও গেছিলাম খুব সত্যিকারের কপাল জোরে, কোনো গটাপ না। লেলিন সরণি আর জ্যোতি বসু দুটোই এক, ভাবতে পারি আমরা। এবারে লেলিন সরণিতে একটা তখন ওই ইলেকট্রিকের একরকম বক্স থাকতো, ওই ট্রান্সফরমার গুলো রাখার একরকম বক্স থাকতো, এখন যেরকম নতুন সুন্দর ওই লোহার হয়েছে তখন হচ্ছিল ওই খাঁচা খাঁচা টাইপের থাকতো, তখন উপরে ওঠা যেত। আমি ওই ইয়ামাটা আমার বাইকটাকে পাশে রেখে ওই বাইকের ওপর পা দিয়ে উপরে উঠেছি আর কি। তখন উঠিনি, শুরুতে উঠিনি, যখন দেখছি গাড়িটা আমার কাছাকাছি চলে এসছে, না আমার এইটুকু জায়গায় গাড়িটা আছে, এটা আমার জায়গায়, তখন উঠে পড়েছি সঙ্গে সঙ্গে, উঠে ছবিটা তুলেছি। ছবিটায় কি ছিল? ছবিটা ছিল হচ্ছে ওনার মাথাটা ধরে আছেন, ওনার কাছের যিনি মানুষ ছিলেন জয়দা, মানে মাথাটা ধরে আছেন, যাতে মানে বডি মাথা নড়ে না নড়ে ধরে আছেন। ওপরের ব্যালকনিটা একটা বাড়ি, মানে ইট বেরিয়ে আছে খালি, তার মানে লাল রং, ইট মানে লাল রং, কোন রকম সিমেন্ট নেই, লাল রঙের একটা বাড়ি। নিচে জ্যোতি বসুর শরীরটা, এইদিকে পা, মানে ফ্রেমের যদি আমি ভাবি, ফ্রেমের বাঁ দিকে পা, ডান দিকে মাথা, ধরে আছেন একদম ভদ্রলোক। ওপরে ব্যালকনিতে 3টে জেনারেশন, বয়স্ক মা বাবা, ইয়াং মা বাবা, তাদের 2টো বাচ্চা, আর একটা মহিলা। কেউ নমস্কার করছে, কেউ লাল স্যালুট দেখাচ্ছে, কেউ বুকে হাত দিয়ে আছে, এরাম করে আছে, এরকম একটা ছবি পেজ 1 হয়েছিল, জীবনে ভুলবো না। আমারই গায়ে কাটা দিচ্ছে। এবারে আমাকে পেজ 1টা কে চুজ করেছিলেন, আমি মানে টেলিগ্রাফের যদি বলি মাথা, তিনি চুজ করেছিলেন। আমাকে সুমিত দা ডেকে বলেছিল, কিরে তোর কাছে আর ছবি নেই? না দাদা, এই আমার এই কটাই ছবি আছে। আমি তো ঘুরে ঘুরে আর কিছু নেই। সুমিত দাশগুপ্ত লোকটা কিন্তু মারাত্মক মানুষ ছিলেন, আর দীপায়ন দা, আর তার উপরে যিনি মাথা, তিনি তো অন্য মানে জগতের, অভিক সরকারের কোনো তুলনা নেই। যাই হোক, উনি যা বুঝতেন ইম্পসিবল, মানে ওর ভাবনা চিন্তার বাইরে। আমি সেটা মিস করি প্রচন্ড, মানে ওনার মানে ওনারা জগৎ, উনি ঘুরলে বুঝে যান কোথায় কি আছে, এরকম একটা ব্যাপার। আমি ওনাকে ওইভাবে ভাবি আর কি। যাই হোক, এরকম কিছু জিনিস আমার খুব, এই স্ট্রাগল গুলো আমার খুব করতে হয়েছে নিজেকে প্রুফ করবার জন্য, যে ঠিক আছে আমায় দেবেন, আমি দেখে নেবো। এই যে ছবিটার কথা হচ্ছে, এটা একটা অদ্ভুত আর্ট ভ্যালু আছে। আমি যদি ডকুমেন্টেশন বাদ দিই, ফটোগ্রাফিতে 2টো পার্ট, আর্ট ভ্যালু অ্যান্ড ডকুমেন্টেশন। এটা তো ডকুমেন্টেশনের সাথে সাথে একটা অসাধারণ আর্ট ভ্যালু আছে, পুরো একটা গল্প বলে দিচ্ছি। এটা বাই লাক না, এটা বাই লাক বলবো না, কারণ আমি জেনেছিলাম ওই বাড়িতে মানুষ থাকে। আর এটা তো আমি বলছি, আমার কপাল খারাপ হতো তখনই যদি ওরা নেমে পড়তো বাড়ি থেকে, এটা আমার কপাল খারাপ থাকতো। কিন্তু আমি জানি একটা লোক হলেও উপরে থাকবে। আমার কাছে দরকার ছিল ওই লেলিন সরণি লেখাটা, যেটা লেখা ছিল সামথিং লেলিন সরণি লেখা ছিল, মানে অ্যাড্রেসটা মনে নেই, লাল রঙের ইটের বাড়িটা। আমি রাত্রেই দেখেছি কোনটায় যাবো, কোথায় দাঁড়াবো, তার জন্য আমার ওই পুরো রাস্তাটা কভার করতে সময় লেগেছে রাত্রিবেলা। তখন রাত্রিবেলা প্রায় 11টা-12টা হবে, তখনকার অত ট্রাফিক থাকতো না। আর রাত্রিবেলা ট্রাফিকটা ওয়ান ওয়ে ভ্যালেশন ধরা হতো না, তখন ওয়ান ওয়েটা ঘুরে যেত, মানে বাইক নিয়ে যাওয়া যেত, সরি। এবারে এটা আমি ভেবেছিলাম, এইটা কিন্তু আমার ভাবনা, এখানে কিন্তু গট আপ নেই কিছু। মানে এই হার্ড ওয়ার্ক, যে রাত্রিবেলা তুমি পুরো রাস্তাটা ঘুরছো, চেক করছো কোথায় কোথায় পসিবিলিটিস আছে। এবার এই যে আরেকটা বলছি, রিকি মার্টিন কলকাতায় এসছে, আমার বসেদের, মানে আমার সিনিয়র ফটোগ্রাফার, চিফ ফটোগ্রাফারদের আমাদের বস সুমিত দাশগুপ্ত বলে রেখেছিল 1 সপ্তাহ আগে থেকে বা 3 দিন আগে থেকে, আমি জানি না। আমি আমার মতো, আর আমি সবসময় ভালোবাসি কাজ করতে নিউজে, মানে কোথায় ইনসিডেন্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় আগুন লাগছে, কোথায় কি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইসব ছবি তুলে বেড়াতে তুলতামও। সেটা আমি, সবাই আমার মিডিয়া জগতে যদি কান পাতা যায় যে যতদিন কাজ করেছি, ইনসিডেন্টটা সঞ্জয় চট্টোপাধ্যায় বেশি জানতো, এটা সবাই বলে, পুলিশের সোর্স এইসব বলতো সবাই। সে যাই হোক, দেশদা, কেউ জিজ্ঞেস করলে দেশদা বলবে আমরি, হেনা তেনা সবকিছু, কে না সঞ্জয়, সেই সব নিয়ে কোনো কথা, মানে সেই দিকে আসছি না। এবার রিকি মার্টিনের সময় আমায় কেউ কিছু বলেনি, আমিও কিছু ভাবিনি। হঠাৎ একদিন আমাকে বললো, এই তুই কোনো ছবি দিচ্ছিস না রিকি মার্টিন? হঠাৎ ছবি, রিকি মার্টিন সেটা কি?
আমি ওই রিকি মার্টিন তো কোনো আমাদের এখানে নেতা নেই, রিকি মার্টিন সেটাকে আমার না অত মানে ওই সব ব্যাপারটা আমি খুব কম, আমি নিজেরটুকু নিয়ে বাঁচতুম আর কি, এখনো তাই। এবারে মানব যে তো ইঞ্জিনি নাম দাদা, ও সিঙ্গার রিকি মার্টিন। আমি তখন আচ্ছা ঠিক আছে কি করতে হবে দাঁড়া বলে আমার তথাকথিত বসাতে আমার সামনে রাখলো, ডেকে বললো যে যাই না সঞ্জয়কে বলো দেখতে, চাপ এসে গেল, আলটিমেট বস সে আমাকে বলেছে আমি সোজা চলে গেলাম। মানে আমি জানি এইসব জায়গাগুলো তখন একটাই হোটেল ছিল, মানে ধর্মতলার বুকে যে হোটেলটা, সেই হোটেলটা নিউ মার্কেট থানার আন্ডারে। নিউ মার্কেট থানায় যে খোঁচর গুলো আছে তাদের সঙ্গে কথা বললাম, চিনি। তারা বলল যে বিদেশি, হ্যাঁ একজন বিদেশি ভিখারি ভিক্ষা চায় সকালবেলা উঠে। বিদেশি ভিখারি ভিক্ষা চায় কখন? ওই 5টা 5টা। ঠিক আছে, অফিসকে বললাম 3টের সময় আমি বেরোবো, একটা গাড়ি লাগবে। 3টের সময় বেরোলুম, বেরিয়ে বসে আছি, ড্রাইভার ঘুমোচ্ছে। আমি বলছি শোনো উঠে পড়বে, আমি এটা বললেই। তারপর দেখছি সত্যি একটা লম্বা লোক, তারপরে সবাইকে টাকা দিচ্ছে, পেছনে একটা লোক টাকা চাইছে। কি মানে চুপচাপ গাড়িতে বসে আছে। তারপরে রিকি মার্টিনের, আর ওদের তো ভালো গুণ, ওরা তো সিগনালে দাঁড়াবে, দামি গাড়ি। আমাকে ড্রাইভার বলছে, ওদের গাড়িটা বেরিয়েছে, আমাদের ড্রাইভারটা বলছে যে দাদা আমি ধরতে পারবো না। সেটা আমি অন্যরকম সোর্স কাটিয়ে গাড়িটা যাতে ওরা আমাদের গাড়িটাকে ওভারটেক না করতে, মানে ওরা যেন আমাদের থেকে খুব দূরে না যেতে পারে, সেই সোর্স আমি খাটিয়েছি, সেটা আমি বলছি না অন ক্যামেরা। সেইটা করে আমি আলটিমেট গাড়িটা পেছন যাচ্ছি। ওরা বিরক্ত হয়ে গেছে, ওদের ভাষায় আমাকে অনেক কিছু বলছে, আমি তো আমার মতো ভাষায় কথা বলবো, যদি ওইটা বলছি না ক্যামেরা। ওরা বিরক্ত হয়ে গেছে আমার কথা শুনে, খুব স্বাভাবিক। ওরা বলেছে আমি ঠিক আছে ডান, একটা জায়গায় তোমাকে অ্যালাউ করবো, আর কোথাও অ্যালাউ করবো না, তুমি চলে যাবে। হ্যাঁ ভাবতে পারবে না, টেলিগ্রাফে কাজ করি তো, সেই জায়গাটা আমাকে অপশন দিয়ে, সেই জায়গাটা একটাই দিয়ে, সেটা হচ্ছে কি হচ্ছে মাদার হাউস। আর কি চাই আমার কাছে টেলিগ্রাফের মতো কাগজের জন্য? সঙ্গে সঙ্গে যে রিপোর্টার ছিল তাকে ফোন করলাম, সে কিছুক্ষণের মধ্যে চলে এলো সেই জায়গায়। এবারে ফাটিয়ে ছবি তুলে সেই ছবিটা আন্দোলন টেলিগ্রাফ দুটোতেই ভাইরাল গিয়েছিল। যাই হোক, আমি বলছি এরকম স্ট্রাগলও করতে হয় আমাদের, মানে তোমাকে মানে কাজ করতে গেলে, কাজ করতে পারো যেহেতু, অন্য লোকেরা পারে না বলবো না, করতে চায় না বা কোনো কারণে করতে পারছে না, তারা উল্টে আমি যেরকম লোককে বলি ভাই কর ভাই কর, ওকে ভাই খুব ভালো, বা ওই ছেলেটার বাইলাইন দিয়েছি, এটা খুব কম লোক করে। বিকাশ দা আমার কাছে এক্সেপশনাল, অশোক চক্রবর্তী আমার কাছে এক্সেপশনাল, কিন্তু এছাড়া আমি কাউকে এরকম পাইনি যারা ফটোগ্রাফারদের জন্য দাঁড়ায়। এই স্ট্রাগল গুলো প্রচন্ড আছে, এগুলো না থাকলে মনে হয় আরো বেশি ভালো হয় ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, ফটোগ্রাফি জগৎটা। আর এখন তো ফটোগ্রাফি জগৎ কিভাবে বাঁচছে সবাই, সেটা আমি আসছি না, এইগুলো আছে মানে প্রচুর। এরকম আমার লাইফ এরকম অনেক হয়েছে, শিলদা ইনসিডেন্ট, মমতা ব্যানার্জি 2011 ক্ষমতায় আসা, সেই সময় একটা ছবি, এরকম প্রচুর। মানে তারপরে এরকম মানে আমি মানে এরকম মানে হাতে গুনে মানে অনেক আছে, যেগুলো অনেকগুলো মনেও নেই হয়তো। এরকম আমার এগেনস্টে মানে আমাকে যাতে ভালো ছবি না তুলতে পারি, যাতে ছবি জমা দিতে না পারি, পরের দিন পেজ জমা না হয়, এরকম অনেক দিন গেছে আমার লাইফে। কিন্তু যাই হোক, এবার একজন ফ্যাশন ফটোগ্রাফার বা একজন অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফার, তার কাছে একটা কন্ট্রোলড জায়গায় একটা আর্ট ক্রিয়েট করার সুবিধা আছে। কিন্তু যখন তুমি ফটো জার্নালিস্ট, সেখানে জার্নালিস্টিক সেন্স ফার্স্ট থিং। তো বাকি জিনিসগুলো আসার আগে তোমার পড়াশোনাটা কি নিয়ে, মানে তুমি কি জার্নালিজম নিয়ে পড়ছো? একদম। তো এই যে জার্নালিস্টিক সেন্স, এটা কি কাজ করতে করতে তোমার ডেভেলপ করেছে? কোনটা খবর, কোনটা খবর নয়, কোনটা কাল সকালে প্রচন্ড ভালো কাটবে, এই যে হিসেব নিকেশটা, এটা তোমার মধ্যে কিভাবে গ্রো? আমি করেছি সত্যি কথা বলতে গেলে, আমি আমার মতো করে করি। তখন তো গুগল বাবাজি ছিল না, তো আমি আমার মতো করে প্রথমত আমি সব কাগজ সকালবেলা করতাম। মানে শুধু বাংলা না, বাংলা ইংরাজি নিয়ে হিন্দি করতে পারতাম না, এটা আমার দোষ, কিন্তু আমি কাগজগুলো পড়তাম, এটা আমার একটা বদ অভ্যাস। পরের দিকে টিভি চ্যানেল, আমি কোনোদিন এখন দেখি ওটিটি প্ল্যাটফর্ম অনেক কিছু, তখন আমি কোনোদিন কোনো সিরিয়াল সিনেমা বা কিছু দেখতাম না,
খবর শুনতাম। আমার বউ বিরক্ত হতো, আমার মা বিরক্ত হতেন, আমার বাবা বিরক্ত হতেন, যে সারাক্ষণ খবর চালাবি তুই। কিন্তু আমি শুনতাম সব চ্যানেল, পার্টিকুলার কোনো চ্যানেল না। এই করে নিজের মধ্যে একটা, এরকম অনেক জায়গায় আমি মনে আছে টিভি চ্যানেলে আসার পর অনেকে, দাদা কি বেরোবে গো, কি হবে গো, আমার খুব শুনে খারাপ লাগতো যে ফটো জার্নালিস্টের জানা উচিত যে কি শুট করতে এসছি, কেমন দেখতে গো, এরকম প্রচুর কিছু। আমার মনে হয় এগুলো ফটোগ্রাফার যারা মানে ফটো জার্নালিজম করে বা কিছু, তাদের জানা উচিত। আমি এটা ঘটনা, আমি সেলিব্রিটি নিয়ে কাজ খুব কম করেছি, 1-2 বছর করতে হয়েছিল, টিটুতে কাজ করেছিলাম আমি, সেখানেও নিউজ বার করেছি, কিন্তু নিউজের ছবি গেছে, এরকমও হয়েছে। কিন্তু আমি বলবো যে ফটোগ্রাফি যারা করবে তাদের এই জার্নালিজম, ফটো জার্নালিজমে এখন কতটা কি আছে আমি জানি না। পয়সা আছে হয়তো অনেক বেশি ফ্যাশনে বা কিছুতে, স্ট্রিট মানে ওইসবগুলো, কিন্তু আমার মনে হয় ওই ছবিগুলো ভালো, ওগুলো খারাপ না, ওগুলোর মধ্যে বেশ গ্ল্যামার আছে, বেশ সবাই বেশ মজা মজা করে তোলে, ভালো লাগে, বেশ সুন্দর পোশাক আশাক পরে যায়, আমরা ঘেমে চান করে গায়ে দুর্গন্ধ বেরিয়ে যায়, সেরম নয়। কিন্তু আমার মনে হয় ওইগুলো তো ঠিক আছে, কিন্তু আমি কমফোর্টেবল, আমি ফিট নিউজে। আমি নিজেকে কখনোই নিউজ থেকে মানে অডিওভিজুয়ালে বা এতেও নিউজ থেকে গ্ল্যামার ওয়ার্ল্ডে যেতেই পারতাম, কিন্তু আমার মনে হয়নি কোনোদিন যাবো, কারণ আমার ওটাতে আমি খুব ফিট নই, কারণ আমার পক্ষে না ওই অত। আর আমার মনে হয়, আমি একটা কথা বলছি, আমি তো টিটিতেও কাজ করেছি, সেলিব্রিটিদের সঙ্গে অনেক মিশেছি, সবকিছু করে বলছি, আজকে আমার সোর্স সত্যি কিছু পুলিশ বন্ধু, বেশ কিছু অনেককে জিজ্ঞেস করলে হয়তো তারা বলতে পারবে না সঞ্জয় কোন কাগজে কাজ করে। এখনো অব্দি তারা যদি সঞ্জয় ফোন করে, সঞ্জয়ের সঙ্গে কথা বলে, কটা সেলিব্রিটি কথা বলবে আমার সঙ্গে যদি যাই? আমি কোথাও কাজ করি না তো এখন, আমি জানি কথা বলবে না, পাত্তাই দেবে না, খুব কম লোক আছে পাত্তা দেবে হয়তো, কিন্তু আমি জানি সবকটা পুলিশ বন্ধু, আমি যদি যাই তারা কথা বলবে, দাঁড়াবে, আমার জন্য সময় দেবে। এখনো হচ্ছে সেটা। মানে সবসময় তুমি বন্ধুত্বে জোর দিয়েছো, মানে হ্যাঁ, আমি কোনোদিন আমার সঙ্গে যে কোনো থানায় আড্ডা মারতে চলো, দেখবে তাদের সঙ্গে কথা হচ্ছে ফ্যামিলি নিয়ে, তার ফ্যামিলি সবাইকে আমি চিনি, ওরা আমার সঙ্গে চেনে। আমার সঙ্গে কোনো মানে এরকমও গেছে, অনেক আইপিএস এটা বলেওছে যে সঞ্জয় আমাদের বন্ধু, মানে সঞ্জয় আমাদের নিউজ নিয়ে কথা বলতে আসে না, কি আছে গো। এমন হয়েছে, আমি বলছি আমৃতে আগুন লেগেছে, একজন অফিসার আমাকে ফোন করে বলছে, কিরে কি করছিস? আমি ঘুমোচ্ছি, দেখ না আমার লাইফটা ড্যাশ ড্যাশ ড্যাশ, আমাকে বেরোতে হচ্ছে, আমৃতে আগুন লেগেছে, এটা বলে বেরোলো। আমার আর ঘুম থাকে? আমি বেরিয়ে গেলাম, ছবি তুললাম, দেশদাকে ফোন করলাম, দেশদাও চলে এলো। তুমি কি মানুষটাই এরকম, মানে যে বন্ধুত্বেই জোর দিয়েছো, নাকি কাজ করতে করতে তোমার মনে হয়েছে যে এই যে মন্দারমণি গেলুম আমার বউকে নিয়ে, এই দোলে আমরা রং খেলি না, কারণ ব্যক্তিগত কারণের জন্য। এবারে মন্দারমণি বন্ধুর হোটেলে গেছি, ওদের হোটেলটা মানে বন্ধুর হোটেল, এবার সেই আমার খুব ভালো লাগে থাকতে, খাওয়া দাওয়া খুব সুন্দর, গোল্ডেন বিচ রিসোর্ট, বেশ সুন্দর খাওয়া দাওয়া। এবার ওখানে আমার একটু পেটুক মানুষ তো, ব্রাহ্মণ, মোহনবাগান, তাতে ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই, চুটিয়ে খাবো এরকম ভাবে গেছি। আরেকজন যে কলিগ, মানে ও মানে আমার বউয়ের বন্ধু, আমারও কিছুটা বন্ধু, কমন ফ্রেন্ড, তার বউ হঠাৎ বলছে, সঞ্জয়দার কিরা বন্ধু? কারণ আরো যারা 15টা মানে রুমের যে লোকেরা, তারা আমাদের সঙ্গে বসে আড্ডা মারছি, গল্প করছি, সন্ধ্যেবেলা আমরা আড্ডা মারছি, খাওয়া দাওয়া করছি, এসব করছি। হঠাৎ তার বউ একজন নাম করা সিঙ্গার, তিনি বলছেন যে মানে ওনার বউ খুব ভালো ক্লাসিক্যাল সিঙ্গার, এবার বলছে সঞ্জয়দার কি এটা বন্ধু? ওর বর বলছে না, এখানে এসে পরিচয়। আমি একটু এরকমই, আমি মার খাওয়ার সময়ও চেষ্টা করি, সন্দেশখালী, শুধু সন্দেশখালী না, অনেক জায়গায় মার খেয়েছি, কোমর ভেঙে গেছে, কারোর নাম বলছি না। এবারে আমার কোমর ভেঙেছে মার খেয়ে বহু বছর আগে, তখন সিপিএম এর সময়। অর্থাৎ এই মার খাওয়ার রোগটা প্রচুর ছিল। তবে সন্দেশখালীটা আমার কাছে খুব অন্যরকম লেগেছে। আমি এত মার খেয়েছি, কেউ না কেউ বাঁচাতে আসতো,
কিন্তু সন্দেশখালিটা আমার মনে হচ্ছে যেন মৃত্যুর দিকে এগোচ্ছে। আমি সন্দেশখালি ইন্টারভিউটায় এবিপি আনন্দে যখন ইন্টারভিউটা হয়েছিল আমি কেঁদে ফেলেছিলাম ঘটনা। কিন্তু আমি কান্নাটা না আমি তখন আমার সামনে রুমা ছিল আর রোজারিও ছিল, ক্যামেরায় রোজারিও আর রুমা ছিল রিপোর্টার। ওরা আমার খুব কাছের। রোজারিওর সঙ্গে রিলেশন আমার বহু দিনের। রোজারিও ভালো ফটোগ্রাফার, সেই সূত্রে ওর সঙ্গে বহুদিন রিলেশন। রুমার সঙ্গে বহুদিন, ওরা খুব পুরোনো কলিগ। ওরা আমার কাছের লোক দুজনকে পেয়ে না হসপিটালে এমআর বাঙ্গুরে, তখন আমাকে হেল্প করেছিল রাজকুমার মুখার্জি, একজন পুলিশ অফিসার। এবারে আমি তিনজনকে সামনে পেয়ে আমি আর নিজের আবেগ, মানে সত্যি ঘটনাটাকে না, যখন আমার কি হয়েছিল তখন আমার মনে পড়ে গিয়েছিল যে বিভৎস সময়টা, যে আমাকে নিয়ে যেতে চাইছিল, যে যদি আমাকে নিয়ে যেতে পারে নদীর ধারে আমাকে মেরে দেবে। একটা লোক ছিল না আমাকে বাঁচাবে বলে আসছিল। তখন যদি ইডির ওই ড্রাইভারটা ভগবানের মতো এলো, এই ড্রাইভারটাকে না পেতুম ওকে মেরে ফেলতো। কারণ আমি মানে কম করে হলেও 5 কিলোমিটার দৌড়েছি মার্কেট থেকে, সম্ভব নয় আর হাঁটা, আমি আর পারছিলাম না। আর আর যদি মোড়টায় পৌঁছাতে পারতাম আমাকে মেরে দিতে হবে, কারণ মোড়টায় যখন গাড়ি নিয়ে যখন আমরা পৌঁছালাম, ইডি ড্রাইভারটা কি সুন্দর চালিয়ে বেরিয়ে গেছে কাউকে না মেরে। মানে ওই একটা ইনসিডেন্ট আমার কাছে স্মরণীয়, যে জীবনে ভুলবো না। আমি মানে মাওয়িস্টদের কাছে ধরা পড়েছিলাম ছবি তুলতে গিয়ে, বুড়োদের হাতে ধরা পড়েছিলাম ছবি তুলতে গিয়ে, এরকম প্রচুর হয়েছে আমার লাইফে। তাতে আমি এতটা মানে মৃত্যুর সামনে এসেছি বলবো না। আমি জানি কদিন পরে আমাকে ছেড়ে দেবে, কিছুক্ষণ পাবে না। কিভাবে তখন রোল আটকেছি কিভাবে সেটা আমি বলছি না, রোলটা কিভাবে পরের দিন জমা দিয়েছি, ছবিগুলো বেরিয়েছে, সেদিকে আমি আসছি না। কিন্তু সেটা আমরা ফটোগ্রাফাররা জানি কিভাবে আমরা রোলটা বাঁচাই, বা কাঠটা বাঁচাই, বা চিপটা বাঁচাই। কিন্তু ক্যামেরা ভেঙে দিয়ে সবকিছু হয়েছে, এরকম হয়েছে লাইফে, কিন্তু এইভাবে ভাবিনি। কারণ এইটা আমার মনে হয়েছে যে খুব সাধারণ কিছু না। তাই আমার খুব তখন আমি নিজেকে মানে আসলে মনে হচ্ছে নতুন ভাবে বেঁচে ফিরেছি, এটা আমার মনে হয়েছে। এই চেঞ্জটা কেন সঞ্জয় দা, মানে সোসাইটির এই চেঞ্জটা কেন, যেখানে এত হিংস্রতা, এত কিছু? কারণ তোমার প্রচুর ছবি আমি দেখেছি, যখন তুমি মাও মুভমেন্ট চলছে তুমি তুলেছো, তোমার দিকে আমরা তাকাতাম সেই সময়, আমি তখন শিখছি। এত ঘটনার মধ্যে দিয়ে আজকে এতটা ম্যাসিভ চেঞ্জ কেন? খুব সাধারণ জায়গাতেও মাও মুভমেন্টটা ছিল একটা জায়গায় পার্টিকুলারলি, কিন্তু আজকে কোথাও গিয়ে হয়তো আমার পাড়াতেই এরকম হবে, কালকে মারামারি লাগবে। এই যে বিষয়টা, এটা কেন চেঞ্জ? আমার মনে হয় না, মানে কোনো মুভমেন্ট যারা করে তারা হয়তো নিজেদের, আমি কোনো মানে মুভমেন্টকে ভালো বলছি না, তবে এটা ঠিক যে ওরা যখন করেছিল তখন লালগড়ে যে হসপিটালটায় আমরা গিয়েছিলাম আমি আর প্রণব দা, সেই হসপিটালে একটা বেড ছিল না, ডাক্তার তো দূরস্থ। তাহলে ভাবো যে সেখানে যদি একজন মা কোনো সন্তানকে জন্ম দেয়, আর রাস্তা অতি জঘন্য রাস্তা, মানে রাস্তা বলে কিছু নেই, ইট এইসব। তাহলে ওইরকম অবস্থায় সেই মহিলাকে নিয়ে যাবে কি করে, গাড়ি তো দূরস্থ। অতএব এই মুভমেন্টটাকে কে ভালো বলবে কে খারাপ বলবে আমি জানি না, তবে এটা ঠিক মানে এইসব মুভমেন্ট গুলো জন্য কারুর ভালো হয়েছে কারুর খারাপ হয়েছে না বলছি না, কিন্তু একটা এজেন্ডা ছিল যে কেন আমি ফাইটটা করছি। কিন্তু আমার মনে হয় এখন যেটা চারিদিকে হয়ে গেছে না, একটুতেই অশান্তি, মারামারি, কেউ কারোর কথা শুনবে না। আমি যদি সত্যি কথা বলি আপনার চরকায় তেল দিন, এরকম কথাগুলো এখন এত মানুষের মধ্যে এই ব্যাপারটা এসে গেছে। শুনেই দেখবেন কিছু মানুষ যারা সত্যি কিছু বলতে চায় করতে চায় তারা করে উঠতে পারে না, বলতে পারে না। এর অনেকগুলো কারণ আছে, সেটা খুব ছোট মানে খালি চোখে দেখা যায়, সেটাই সত্যি। এর মধ্যে তুমি আশা দেখো, তুমি একজন মানুষ যে সবসময় মুখে হাসি খুশি আছো, তো এতটা এই সিচুয়েশনে এই যে আমি বলছি মন থেকে বলছি যে আমি চাইলেই পারতুম যে এই জগতে থেকে যেতে, ফটোগ্রাফি
ক্যামেরা জগৎ থেকে যেত খুব সহজে। আমার আমার 50 বছর হয়েছে ঘটনা, কিন্তু তা বলে আমি বুড়ো হয়ে যাইনি। যথেষ্ট পরিমাণে আমি খাটতে পারি। কিন্তু আমি দেখলাম এই ফটোগ্রাফিতে আছেটা কি, রিপোর্টার যেটুকু বলবে সেটুকু শুট করতে হবে, সেটা আবার কি ওর অ্যাঙ্গেলে। এবারে আমি যদি কিন্তু কোনো ভালো অ্যাঙ্গেলে শুট করি, সেটা যখন জমা পড়বে তখন ওখান থেকে এডিটারটা দেখে বাঁচবে। এরকম হয়েওছে, অনেক ভালো ভালো ছবি গেছেও, সুমনদার সই সেগুলো কাট হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। এরকম অনেক ইনসিডেন্ট আছে। রিপোর্টাররা বলেছে কি কেন এত ছবি তুলছো, অনেক ক্যামেরাম্যান বলেছে এই সঞ্জয়দা নিউজ পেপারের জন্য ছবি তুলছে। আমার এগুলো কোন গায়ে মাখিনি, কাজ করে গেছে। কিন্তু এটাও ঠিক, আজকে আমি কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু এখন আমার মনে হয় ফটোগ্রাফারের থেকে বেশি হয়ে গেছে ফটো শুটার। মানে ছবি তুলে আসছে, তারপরে ফ্রেম করছে, এডিট করছে সেই অফিসের কোন একজন মাথা, এই ছবিটা বোঝে। আচ্ছা, আমার মনে হয়। আর এছাড়া আমি বলছি যে এখন কিন্তু ছবি তোলার জন্য সত্যিকারের বলছি, এখন আর ক্যামেরা লাগে না, একটা মোবাইল যথেষ্ট। অনেক রিপোর্টারও সেটা করে নিচ্ছে। হ্যাঁ, আর মোবাইলে একটা ছবি হয়ে যায়। আমি কোনো কোম্পানির নাম বলছি না, যে যে কোম্পানিগুলো মার্কেটে খুব নাম করা আছে, সেখানে আমি কিছু কিছু মোবাইলে জুম করা যায় পর্যন্ত, আর যথেষ্ট বড় জুম করা যায়, আর ঠিকঠাক ছবি হয়, পিক্সেলও করে না। তাহলে আমি কেন একটা 1.5 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবো? এটাও ঘটনা। আর যুগের পরিবর্তনের সঙ্গে আমাকে খাপ খাওয়াতেই হবে, তাহলে আমি পিছিয়ে পড়বো। আমি যদি এখনো অ্যানালগে শুট করতে পারি, সেটা আমার নিজের জন্য, সেটা কেউ গুরুত্ব দিয়ে দেখবে, আমার আশা করাটাই ভুল। যদি কেউ দেখাতে বেঁচে গেলাম, বাহ উনি দেখছেন, ঠিক সেরকম। মানে এখন মানে আমি কেউ সৎ মানুষ আছে এটা দেখে এই লোকটা কিন্তু সৎ, সেই সত্যতার বোধহয় খুব বেশি ভ্যালিউ নেই। যেটা খুব খারাপ জিনিস, যে এই লোকটা মারতে, এই লোক অনেস্ট লোক কিন্তু সাবধান, এটা হওয়া উচিত না। সেটাই হয়ে গেছে আমাদের এখানে। এই যে আমি গুজরাট গেলাম বাইক নিয়ে, আমরা যারা বাইকার, আমি আমার স্টেটকে খারাপ বলছি তা নয়, হয়তো অন্য কারণে হচ্ছে না, সেটা পরের প্রশ্ন। গুজরাটে সাধারণ, যদি আমি মানে আমরা যারা বাইক চালাই তারা আমরা সবসময় ভাবি কখন ন্যাশনাল হাইওয়ে উঠবো, সবসময় ভাবি ন্যাশনাল হাইওয়েটা খুব ভালো হয়, কারণ 4 লেন হাইওয়ে পাই, 6 লেন হাইওয়ে পাই, আমরা ওটাকেই খুঁজি। তাহলে একটু ভালোভাবে স্পিড ধরে বসে থাকবো, আরাম করে যাবো, গাড্ডা গুড্ডা থাকবে না। আমাদের বিওবিএমসি রাইডার মেনিয়া হয়েছিল গুজরাটে, কচ্ছ ধর্দোতে। আমরা টোটাল 2,500-3 হাজার বাইকার ওখানে ছিলাম সম্ভবত, সব স্টেটের, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, কেরল, নেপাল, ভুটান, তারপরে ওটা কি বলে অরুণাচল, সব জায়গা, দিল্লি, বোম্বে, সবাই ব্যাঙ্গালোর, সবাই এসেছিল, কর্ণাটকা। তারা সবার কিন্তু একটাই মত, আমরা এখানে কখন স্টেট হাইওয়ে পাবো। EM বাইপাস আমাদের, ওদের EM বাইপাস 6 লেন হাইওয়ে। আমার পাড়ার রাস্তা, এটা অত্যন্ত গ্রাম্য রাস্তা দিয়ে পেরিয়েছিলাম, যে রাস্তাটা খারাপ সেই রাস্তাটা সারানো হচ্ছে। যেটা নর্মাল 2 লেন রাস্তা, সেটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার একটা গাড্ডায় পড়ছি না, কোনো বাম্প নেই, কোনো হাম্প নেই, কি সুন্দর যাচ্ছি। এইগুলো আমার মনে হয় আমরা খুব মিস করি, এগুলো হওয়া খুব দরকার সব জায়গাতে। সামান্য কাচ টু কোটেশ্বর, লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন সাইড, সেখানে যেতে গেলে নাম্বার 1 প্রচুর ট্রাক রাস্তায় পাচ্ছি, দ্বিতীয়ত দুদিকে ফ্যাক্টরি পাচ্ছি। আমি যদি বাইপাস থেকে বাসন্তী হাইওয়ে ধরে সুন্দরবন যাই, পশ্চিমবঙ্গের লাস্ট পয়েন্ট, মানে ওটা তো গুজরাটের লাস্ট পয়েন্ট কোটেশ্বর, ইন্ডিয়ার ম্যাপ অনুযায়ী গুজরাট ওইদিকে চলে গেছে বলে বলছি, লাস্ট পয়েন্ট অফ গুজরাট, লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তো লাস্ট পয়েন্ট সুন্দরবন। যদি যাই বাসন্তী হাইওয়ে দিয়ে, কি পাবো? এটাই আমরা মনে অনেকটা, আমি বলছি না এ ভালো এ খারাপ, হ্যাঁ, বুঝতে ওটা বলছি না, কিন্তু আমি বলছি এটা আমাদের
ভাবা উচিত প্রত্যেকের, বড়দের। ইথিক্যালি ফটো জার্নালিজমের তো আর একটা ব্যাপার আছে, এথিক্স। প্রচন্ড। ইথিক্যালি ডিলেমায় পড়েছো এরকম কোনো সিচুয়েশন আছে কখনো? মানে একবার হ্যাঁ, রাজভবনে, এটা খুব মানে খারাপ লাগে শুনতে, আমার নিজেকে খুব ছোট মনে হয়েছিল। থ্যাঙ্কস টু বিকাশ দা, সেদিকে ছিল আমার পাশে। একটি ছেলে রাজভবনে, মানে রাজ্যপাল আসেননি, একজন রাজ্যপাল ছিলেন, তিনি আসেন, খুব ভালো। রাজভবনে সে ফটোগ্রাফার, ছবি তুলতে গিয়ে রাজ্যপালের চেয়ারের পাশে বসে পড়েছে। আমি ওকে বলতে ও আমার উপর রেগে গিয়েছিল, কিন্তু বিকাশ দা তারপরে যাতা হেতানি দিয়ে ওকে সরিয়েছিল। পুলিশ তারপরে ওকে সরিয়ে দেয়, কারণ রাজ্যপালের ওই এরিয়াটায় আমরা ঢুকতে পারি না, কারণ তিনি রাজ্যপাল। আমরা সিএম পিএম এর সঙ্গে কাছাকাছি গিয়ে কথা বলতে পারি, হাত মেলাতে পারি, এটা ঘটনা। কিন্তু আমরা সামান্য কলকাতা পুলিশের বাইকে আমরা বসতে পারি না। কলকাতা পুলিশের কোনো কেউ দাঁড়িয়ে আছে, তার সামনে গায়ে হাত দিয়ে কথা বলতে পারি না, কারণ তার গায়ে অসুস্থ মস্তক আছে, তার বাইকেও। এইরকম ভুল কিছু লোক করে ফেলেছিল। সেদিনকে আমার খুব খারাপ লেগেছিল নিজেকে, যে কতটা খারাপ আমি, মানে আমার বন্ধু করামাতে আমিও করলাম। সবাই কি বলবে? রাজভবনের সিকিউরিটি অফিসার্স, ফটোগ্রাফার বলছে আমার জাতকে, আমার কমিউনিটিকে খারাপ বলছে। ওরা আমার খুব, এরকম অনেক কিছু কিছু জায়গায় আমার খুব খারাপ। এটা তো অনেক ক্ষেত্রেই মানে নলেজের অভাব। মানে হ্যাঁ, কিন্তু এটা আমাদের কেন হবে? আমরা যখন ফটোগ্রাফার, আমাদের ভাবা উচিত কোনটা বলবো কোনটা বলবো না। আমি ক্যামেরা ঝুলিয়ে আমি যেখানে সেখানে টয়লেট করব, এইগুলো ঠিক নয়। আমি প্রেস, কে তুমি ভাই? আমি আজ অব্দি, আমার আজকে 52 বছর বয়স, আমি 98 থেকে কেরিয়ার করেছি, 2024-এ চাকরি ছেড়েছি। আমার বাইকে প্রেস লেখা ছিল না, কারণ একদিন পুলিশ আর্মির অফিসার শুনেছিলাম, সেইটাকে মাথায় রেখে আমি এটা করেছিলাম। কি গল্পটা? সেটা হচ্ছে, একজন আর্মি অফিসারের, উনি আমাকে পছন্দ করতেন, এবার ওনার কিছু মানে একবার উনি ওনার ওয়াইফ একটা ছবি তুলেছিল কোন একটা আর্মির প্রোগ্রামে গিয়ে, আর দুজনে খুব সুন্দর লাগছিল, আমার তুলেছিলাম ছবিটা। তুলে আমি একটা প্রিন্ট করে ওনার তখনকার সিপিআরও যিনি ছিলেন তাকে বলেছিলাম ওনাকে একটু দিয়ে দেবেন। তো শুনেছিলাম উনি একবার বড় অফিসার, পরে শুনলাম ঠিক আছে। উনি ডেকেছিলেন, ওনার বাড়িতে গিয়েছিলাম, খেয়েছিলাম। একদিন ওনার সঙ্গে ফটোলিয়াম যাচ্ছি, উনি বললেন যে চলো আমার সঙ্গে যাবে। ওনার গাড়িতে কোনো আর্মি লেখা ছিল না, আমি জানতাম না ওনার ডেজিগনেশন কি, বিশাল একটা বড় পোস্টের নাম বলছি। উনি গাড়ি থেকে নাম, আমি পেছনে বসে আছি, ওনার ওয়াইফ আমার পাশে, উনি সামনে বসে আছেন, পাশে ড্রাইভার। আমি বলেছিলাম আমি সামনে বসে, না না আমি তুই পেছনে বসো। না ম্যাডামের সঙ্গে আপনি বসুন। না না, উনি বললেন যে না আমার সঙ্গে বসবে না, গেস্ট আছো, তুই আমার সঙ্গে বসো। ঠিক আছে, আমার হয়তো আর্মির প্রোটোকল। উনি ফোর্টিলার বাইরে গাড়িটা দাঁড় করিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার পর দেখছি আমি, সবাই দাম দাম করে একটা আওয়াজ হলো, সেলুট করলো, দাঁড়িয়ে গেল, সবাই মানে একটা কর্ডন করে দিল, ও গাড়িতে উঠলেন, উনি চলে গেলাম। এটা কি হলো? ড্রাইভারটা বললো না আসলে স্যার কোথাও কিছু বলে না, নিজের পরিচয়টা ওখানে গিয়ে দেখায়, তখন সবাই কি করে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটার কারণটা কি। বললো দেখো, আমি যদি গাড়িতে আমার পোস্ট লিখে দিই বা আর্মি এসবগুলো লিখে দিই, তাহলে কি হবে, আমার ড্রাইভারটা নিয়ম ভাঙতে পারে, আমার বাড়ির লোক নিয়ম ভাঙতে পারে, আমি সেটা করবো না। আরেকজন ছিল এরকম, হরিরাজন, কলকাতা পুলিশে, এরকম অনেকেই আছে কলকাতা পুলিশে, কিন্তু ওই আইপিএস হরিরাজন, উনিও এটা করতেন। উনি কখনো গাড়ির স্পিড কখনোই উনি ওনার যতটা স্পিড লিমিট তার উপরে যাবেন, নেভার। সিগন্যাল ভায়োলেট নেভার করবেন না। এমন হয়েছে ওনার জন্য, উনি আসছেন দেখে কেউ গাড়ি ছেড়ে দিয়েছে, কোনো সার্জেন্ট, উনি নেবেও সেদিকের গাড়ি আটকে অন্য গাড়ি ছাড়বেন, এরকম করেছেন। আরেকজন, আমি এরকম অনেক আছে, আশিস দা এখন আছে সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের বড়বাবু, উনিও রাত্রিবেলা যদি যায় গাড়ি নিয়ে, স্টপ লাইনে দাঁড়িয়ে থাকে, অন্য গাড়ি বেরিয়ে যাচ্ছে, ও দেখছে কিন্তু ও দাঁড়িয়ে থাকবে। এরকম লোক এখনো আছে, না বলছি না। এটা তো ভালো লোক। হ্যাঁ, আমি ভালো লোকের গল্প বলতে থ্রেট পেয়েছো কখনো? প্রচুর, মেরে দেবো,
মেরেওছে। সবথেকে খারাপ সিচুয়েশনে কি গিয়েছিল মানে কখনো অনেক অনেক ডিল করতে কিভাবে মানে হেসে? কখনো সিরিয়াসলি নাওনি থ্রেট গুলোকে? কখনোই নাওনি? মানে কোনোটায় ভয় লাগেনি যে এই লোকটা করতে পারে? আসলে না, আমি জানি যে কি করবে, খুব বেশি হলে মেরে দেবে, আর তো কিছু করতে পারবে না। সেটা খুব একটা ভয় পাইনি আমি। আসলে আমি আবার বলছি, শেখ শাহজাহানের ওটা ইনসিডেন্টে আমি কেঁদে ফেলতাম না যদি ওখানে অন্য রিপোর্টার আসতো। চোখে জলটা বেরিয়ে গেছিল ওদের দেখে। আসলে আমার না খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে ওরা আমার কাছে এসছে। ফাইনালি কেউ এসেছে। হ্যাঁ, মানে সেটা আমার কাছে খুব অন্যরকম লেগেছে, যেহেতু রুমা আর মানে রোজারিও দুজন আমার খুব কাছের। ওরা এসছে, ওদের সঙ্গে কথা বলতেও পারিনি আমি ততক্ষণ। এত কোমরে ব্যথা করছে, এত পায়ে ব্যথা করছে। হ্যাঁ, আর তুমি বাচ্চাদের আমি দেখে ভাবছি মানে আমি ফোন করে তারপর অন্যদের থেকে খোঁজ নিলাম যে তখন তোমাকে ফোন করা ঠিক হবে না। যাই হোক, কিন্তু সেইটাই বলছি আমার খুব। আর সেই পুলিশ অফিসার এত ভালোভাবে আমাকে, মানে রাজ মুখার্জি, ও নিজে রাজকুমার মুখার্জি, উনিও মানে ও আমাকে এত ভালো নিজের মতো করে, মানে ও একজন তো পুলিশ অফিসার, ও তো আমার আমাকে হেল্প করার কোনো দরকার ছিল না, কিন্তু ও পুরোপুরি ভাবে এই আসলে এই ব্যাপারগুলোতে আমি খুব মানে ইমোশনাল হয়ে গেছি। এটা আমার দোষ, ভুল হয়ে গেছে। কিছু জায়গায় তুমি যাওয়ার আগেই তুমি জানো যে খুব খারাপ সিচুয়েশনে যাচ্ছি, মেবি 1000 লোক মরে গেছে, 500 লোক মারা গেছে, যাচ্ছ। এটা একজন সাধারণ মানুষ সবসময় ডিল করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না ওই সিচুয়েশনটা। তুমি কি যাওয়ার আগে মেন্টালি কোনো প্রিপারেশন নাও? আমি একটা কথা বলছি, শিলদা ইনসিডেন্ট, 34 জন সম্ভবত ইএফআর কে মাওয়িস্টরা মেরে দিয়েছিল। এবারে আমি আর প্রণবদা, আমরা তার আগের দিন কলকাতা ফিরছি। হঠাৎ আমরা কলকাতা ফিরছি প্রায় লালগড় ইনসিডেন্ট কভার করে প্রায় 20-22 দিন হয়ে গেছে। কলকাতা ফিরছি, কি আনন্দ, বাড়ি থেকে মাটন খাবো। সাঁতরাগাছি ফ্লাইওভার থেকে আমাদের ঘুরিয়ে দেওয়া হলো যে শিলদায় যাও, গন্ডগোল হয়েছে, মাওয়িস্টরা খুব করছে। ববিদা তখন ছিলেন আমাদের মাথায়। এবারে আমরা ব্যাক করছি। তারপরে রাত্রিবেলায় খবর এলো যে, তখন সন্ধে 5টার সময় আমাদের বলা হলো যে আমরা যখন বিকেলবেলা ফিরছি, সেই সময় ঘটনা ঘটেছে। 5টা কি 7টা, আমি টাইমটা মনে নেই, না একটু রাতের দিকে হবে, রাতের দিকেই হবে। ফিরে যাচ্ছি, কিন্তু অন্ধকারে আমরা বেশি দূরে যেতে পারছি না। ঝাড়গ্রামে গিয়ে আমরা আটকে আছি। পুলিশ আসার পর কর্ডন করে আমরা গেলাম। বাট পৌঁছাতে ভোরবেলা হয়ে গেছে। নিউজ পেপারে আমাদের সিস্টেম হচ্ছে যে আমরা ডেড বডির ছবি অত দেখাতে পারি না, ওই পোড়া মাংস, এই সেই পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া আমরা ডিরেক্টলি দেখাতে পারি না। হঠাৎ চোখে পড়লো একজন ইএফআর ডেড বডি পড়ে আছে। আমাকে বললো প্রণবদা যে সঞ্জয়, ডেড বডি সব ছবি তুলিস না, অন্য কিছু দেখিস। হ্যাঁ ঠিক আছে। আমার ছবিটা আমাকে হয়তো খারাপ বলবে অনেকে, মানে যারা দর্শকরা, ফটোগ্রাফাররা বলবে না। আমার ওখানে ছবিটাতে একটা জিনিস খুব পছন্দ হলো, সেটা হচ্ছে ইএফআরটা মারা গেছে, তার শরীর থেকে সব রক্তটা বেরিয়ে এসছে, মানে বেরিয়ে গেছে নদীর মতো করে, ঘড়িটা চলছে। আমি তখন একটা ভার্টিক্যাল ফ্রেম করলাম, রক্তটাকে ফোরগ্রাউন্ডে রেখে, ঘড়িটাকে রেখে, আর নতুন ইএফআর চেঞ্জ হচ্ছে, নতুন ইএফআর নামছে গাড়ি থেকে। লো অ্যাঙ্গেলে, যেহেতু ত্রিপুরের কথাই বলছি, লো অ্যাঙ্গেলে ফোরগ্রাউন্ডে রক্তটাকে, লাস্ট এখানটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, সামনেটা যতটা ফোকাস আছে, তারপরে ঘড়িটা ফোকাস, তারপরে উল্টো দিকে নামছে আউট অফ ফোকাস। সেই সময় ছবিটা পেজ 1 ক্যারি হয়েছে, ডেড বডির ছবি। তো আমরা না কিছু ভেবে যাই না, যারা নিউজ ফটোগ্রাফি করি তারা কিছু ভেবে যায় না, ইনসিডেন্টে গিয়ে পৌঁছে জানবো কি হয়েছে না হয়েছে। তখন অবস্থা বুঝে শুট করব, কখন ক্যামেরা বের করতে হবে সেটা আমরা বুঝবো। হট করে ক্যামেরা বের করে ফেলবো তা নয়। অর্থাৎ সেইগুলো মাথায় রাখতে হতো। আবার অনেক সময় ছবি তোলার জন্য, যেরকম আমি অনেক জায়গায় ক্যামেরা ব্যাগ নিয়ে গিয়ে মার খেয়েছি, যেন আমি ক্যামেরা ব্যাগ ইউজ করতাম, আমি অন্যরকম একটা জিনিস ইউজ করতাম যেটা ক্যামেরা ঢোকানো থাকতো। অর্থাৎ সেইটাতে অনেক বেশি সহজ থাকতো কাজ করাটা, যখন তখন বের করে আমি লেন্স লাগিয়ে শুট করতে পারতাম। সেগুলো ফটোগ্রাফারদের নিজেদের মানে পছন্দ করা জিনিস। এইটা ক্যামেরা ব্যাগটা কি ব্যবহার করব, কিভাবে ক্যামেরাটাকে নেব, এই ব্যাপারগুলো থাকে।
অর্থাৎ এগুলো তখন স্পটে গিয়ে ভাবতে হয়। আর এই যে এত ডিজাস্টার, এত খারাপ ঘটনা, এগুলো সাক্ষী থেকে যখন ফিরে আসো, মানসিকভাবে প্রভাব পড়ে? আসলে না, আমি বলছি কিছু কিছু ইনসিডেন্ট আমার একবার মনে আছে, আমি কোনো জায়গার নাম বলছি না। একটা বাচ্চা মেয়েকে অনেকে খুব বাজেভাবে অসম্মান করেছিল। আমি সেই মেয়েটার মুখের ছবি যখন তুলেছিলাম, আমার সঙ্গে মধুমিতা দি ছিল, এখন মধুমিতা নেই টেলিগ্রাফে, বহুদিন আগের ঘটনা। বাচ্চা মেয়েটা একটা, মানে ও কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, মানে আমার দিকে, মানে আমরা চলে যাচ্ছি যেদিকে তাকিয়ে ছিল। আমার খুব কান্না পেয়েছিল ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে। এটা বাচ্চা মেয়ে, যে নৃশংস মানুষগুলো যে অসভ্যতামি করেছিল, সেটা ছবিটা ওর তুলেছিলাম, খারাপ লেগেছিল আমার, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি যতটা পেরেছি ওর পাশে দাঁড়িয়েছি, কিভাবে দাঁড়িয়েছি সেটা আমি বলছি না, কিন্তু ওইটুকুই আমার করার। আমি তো কাউকে বাঁচাতে পারবো না। যারা বলে মিডিয়াকে বললে কিছু হবে, মিডিয়াকে বললে, মিডিয়া আগে এটা হতো যে আমরা সেই স্টোরিগুলো করতে যেতাম, আমরা সেই ছবিগুলো তুলতাম, সেগুলো বেরোতো। এখন কিন্তু এগুলো হয় না। এখন খুব কম স্টোরি, কম ফিচার নিউজ পেপারে বা টেলিভিশনে আমরা দেখতে পাই, খুব কম। হাতে গোনা কয়েকটা চ্যানেল করে, সবাই কিন্তু করে না। সারাক্ষণ খুললেই গাচর গাচর, আর নিউজ পেপারে খুলে দেখলে বুঝতে পারবে। অতএব আমার মনে হয় এই হিউম্যান অ্যাঙ্গেল স্টোরিগুলো আগে যেটা হতো, সেগুলো অনেক কষ্ট পেতাম। কষ্ট পেতে? হ্যাঁ, কষ্ট। ওভারকামটা কি করে করতে তারপরে, মানে সময়ের সাথে? ওই মানে নিজের কেউ মারা গেলে যেরকম হয় সেভাবে নিজেকে করতাম, সামলাতাম, কিন্তু খারাপ লাগতো। এখনো অনেকগুলো ইনসিডেন্ট আমার লাইফে, মানে যেগুলো আমি দেখে এসেছি, তাদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের কাছে যাই, কিছু দিয়ে হেল্প করি, বা তার বাড়ির লোকের সঙ্গে কথা বলি, তারা আসে, কথা বলে, কোনো প্রবলেম হলে তাদের পাশে দাঁড়াই, সেগুলো এখনো করি। আমার সোর্স বা আমার এই ব্যাপারগুলো তাদের সঙ্গে এমনই বন্ধুত্বর মতো। তারা জানে সঞ্জয়দা মিডিয়াতে নেই, সঞ্জয়দা কিছু করতে পারবে না, কিন্তু সঞ্জয়দা পাশে দাঁড়াতে পারবে, এটা ওদের বিশ্বাস আছে। সেজন্য ওই জায়গাটা এখনো রাখি। দাঁড়ানোর কথাই মনে পড়লো, সঞ্জয়দার বাইক আনন্দবাজারের ঠিক উল্টো দিকের কর্নারটায় সুন্দর করে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে সঞ্জয়দা অফিসে আছে, এবং অফিসের মাঝেও দেখতাম যখন বাইক দেখাতে বেরিয়েছে, মানে পান্ডে একটু ধুলো পড়লে পরিষ্কার করছে, আমার বান্ধবী। তো বাইকের শখটা কবে থেকে হলো? আমার বাইকের শখ প্রথম থেকে, ছোটবেলা থেকেই। আমি আমার বউ হানিমুনে গিয়েছিলাম, বেশি না, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে গোয়া, গোয়া থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, উড়িষ্যা হয়ে কলকাতা, 5,500 কিলোমিটার। ইন্ডিয়ান ম্যাপটাকে পেট চেয়ে কেটেছিলাম আমি, আমার বউ। হ্যাঁ, গোয়াতে একজন, নাম বলছি, একটা চ্যানেলের, একটা নিউজ পেপারের রিপোর্টার আমাদের ইন্টারভিউ করতে এসেছিল, তখন ও হেডলাইন করেছিল, আমার কাছে আছে কার্টুনটা, আনলে ভালো হতো, হয়তো পাবো, যাই হোক। এবারে সেখানে লেখা ছিল হানিমুন কাপল উইথ হিজ গার্লফ্রেন্ড। ওটা আমার বান্ধবী। আর আমি এটা বলবো প্রত্যেককে, মানে প্রত্যেক ফটোগ্রাফার, প্রত্যেক মানুষকে, নিজের জীবনটাকে না ওই কাজের মধ্যে যতটুকু আছো আছো, কাজটাকেই যদি জীবন করে ফেলো, তাহলে তুমি একটা, আমার মনে হয়, মেশিন হয়ে যাবে। তার থেকে আমার চাহিদা কতটুকু আছে সেটা যদি আমি মেপে নিতে পারি, ওইখানে যেরকম একটা কথা আছে না, যে একটা সময়ের পর বয়স হয়ে গেলে এইটা খাবে না, ওটা খাবে না, এই নাটা তোমার চাহিদার উপর যদি দিতে পারো, যে কেউ, তারা আমাদের ডিসিশন নিতে পারবে 50 বছর পরে চাকরি করবো না, ঘুরে বেড়াবো। আমি কিন্তু কিচ্ছু করছি না, একটা টাকা রোজগার করার জন্য কোথাও কিছু করছি না, ঘটনা, কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি।
আমার জীবনের একটা মানে জায়গা সেটা সম্পূর্ণ করছি। হ্যাঁ, আমার বউ প্রচন্ড সাপোর্ট দেয়, রাখি আমার বউ অবশ্য টাইটেলটা খুব রাখি শ্রী ইলে পেরুমা, নর্মাল নয়, মানে ব্যাপারটা বাঙালি নয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু তার জন্য ভালো মন্দ আমি জানি না, বলছি না, কিন্তু আমি বলছি আমার ওয়াইফের সাপোর্ট আছে বলেও একটা আমার শান্তি, যে আমাকে কোনো রকম বাধা দেয় না। আসলে আমাদের দুজনের মধ্যে আছে কি 50 বছর দুজনেই চাকরি ছাড়বো, ওর এখনো হয়নি, তো সে বেচারা একটু দুঃখে আছে। কিন্তু আমি বলেছিলাম, ও বলেছে না তুমি আমার কথা শোনাবি, 50 তো 50 50 তো 85 টার্গেট করতে হবে, তুই আমার 51 করে ফেলেছিস। এইটা কি তোমার মানে আমি যখন চাকরি ছাড়বো, এইটা যেমন তোমার আগে প্রি ডিসাইডেড ছিল, এটাও কি প্রি ডিসাইডেড ছিল যে আমি তারপরে ঘুরবোই? হ্যাঁ একদম। এখন আমি তাও বলছি, এখন তো একা ঘুরছি, বউয়ের চাকরিটা 50টা হয়ে যাবে, তারপরে লং ট্রিপ দেবো আমি আমার বউ, অবশ্যই একটা বড় ট্রিপ, সেটা আমি বলছি না। আর এটা নিয়ে তুমি স্বচ্ছন্দ হলে বলতে পারো, না হলে তুমি কাটিয়ে দিও। সেটা হচ্ছে তুমি বলেছিলে যে তুমি এই যে বাইকিং করছো, এই বাইকিং এরও একটা আর্নিং সাইড থাকে, হ্যাঁ, এবং 2 নম্বর হচ্ছে তুমি কোনো একটা সংস্থার সাথে জড়িয়ে আছো। না, আমি কোনো সমস্যা জড়িয়ে নেই, আমি আমার মতো করে রাইড করি। আচ্ছা আমি আমার একটা চ্যানেল করেছি, তার নাম রাইডার উইথ পিলিয়ন দিয়েছি। আচ্ছা যেহেতু আমি আমার ওয়াইফ, মানে যারা বাইকের পেছনে বসে তাকে পিলিয়ন বলা হয়, ওকে আর যে বাইক চালায় তাকে রাইডার বলা হয়, তাই রাইডার উইথ পিলিয়ন বলেছি। আমি আমার বউ, এই ব্যাপারটা রাখার জন্য। আর এই চ্যানেলটা করার উদ্দেশ্য আমার নয় যে আমি কিছু আর্ন করব। এই চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে যখন বাইক চালাতে পারবো না তখন দেখবো কোথায় কোথায় কি কি করেছিলাম বাইক নিয়ে। আর্ন করার জায়গাটা হচ্ছে খুব সহজ, মানে তুমি যদি ঠিকঠাক ভাবে রাইড করো, স্পন্সরশিপ তুলতে পারো বা কিছু, আর ঠিকঠাক জায়গা যেতে পারো, সবাই চলে যাচ্ছে তুমি চলে যাচ্ছ, সেরকম জায়গাগুলো নয়। তাতে তুমি সেই ছবিগুলো বিক্রি করে সেই স্পন্সরশিপ গুলো পেয়ে তোমার কিছু রোজগার হয়। এটা কি ভবিষ্যতের একটা প্রফেশন লোকের জন্য? যদি কেউ ভাবে সেইভাবে এগোবে, করতে পারে, এটাতে ভুল কিছু নেই। আর অনেক স্পন্সরার আছে যারা কিন্তু স্পন্সরশিপ দেয়, তারা কিন্তু টাকা দেয়, সেক্ষেত্রে কোনো রকম ভুল নেই। আর কিছুই না, তুমি তো রাইডের অনেকগুলো অপশন আছে, সেগুলোতেও তুমি ট্রাই করতে পারো। কিরকম? অনেক, মানে ডিপেন্ড করছে তুমি কোথায় যাচ্ছ, কি ট্রিপ করছো তার উপর। যেরকম আমি বলছি খুব সহজ, মানে অনেকগুলো জায়গায় সবাই যায়, সবাই ঘুরে আসে, কিন্তু কিছু কিছু জায়গায় সে থাকার পারমিশন পায় না, সে পারমিশনটা করে নিয়ে সেখানে থেকে সেই জায়গাটা ইনভেন্ট করে জায়গাটাকে সামনে আনা, এগুলো হ্যাঁ, এগুলো আমি পোস্ট করতে পারবো না, এগুলো আমি ফেসবুকে দিতে পারবো না, কারণ এগুলো বিক্রি করে ফেলছি। যেমন আমার কোমর ভেঙে গেছিল, আর মনে আছে পিয়ারলেস হসপিটালে আমি ভর্তি হয়েছিলাম, বউ নিয়ে যেতে এসেছিল তখন। তারপরে আমার সিকিম ট্রিপ করার আছে, ডাক্তার মাঝখানে, আমি এক পাশে, আমার বউ এক পাশে। বউ বলছে ডাক্তারবাবুকে যে বলুন ও বাইক নিয়ে সিকিম যাবে, যাওয়া উচিত? আমাকে বলছে কি বাইক চালাও? আমি বললাম যে রয়্যাল এনফিল্ড। ও কোনটা? আয়রন কাস্ট। ও আচ্ছা, ও কিছু হবে না, কারণ পরে জানলাম ডাক্তারও আমাদের এই ক্লাবের মেম্বার। আর তুমি যে এমনিতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছো বাইক নিয়ে, কিছু মজার এক্সপিরিয়েন্স বা খারাপ ভালো সব মিলিয়ে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। খারাপ প্রচুর আছে। কিরকম, মানে কিরকম ডিফিকাল্টি হতে পারে সেটা, মানে খারাপ বলতে? রাস্তা, আমি প্রথমত তো আমি যে জায়গায় যাচ্ছি, আমি যে জায়গাটা জানি না, কোনোদিন যাইনি কোনোদিন। তুমি আমাকে যেটা পাঠিয়েছিলে, তুমি কোথায় কাজাখস্তান বা ওইদিকে কোথাও একটা? না ওইটা না, আমি বলছি এই যে মানে ইন্ডিয়ার মধ্যে যে রাস্তাগুলো বলছি, সেইগুলো তো আমি অনেক জায়গা জানি না, মানে রাস্তাটাই চিনি না। লাদাখ, উমলিংলা যাওয়ার সময় যে জায়গাগুলো দিয়ে আমি গেছি, সেই জায়গাগুলো আমি কোনো আগে যাইনি। এবারে এই জায়গাটা কেমন হবে আমি জানি না। উমলিংলা ওঠার সময় আমি জীবনে ভুলবো না, ওখানে প্রচুর দামি দামি বাইক, 19,000 সামথিং ফিট ওপরে ওটা উমলিংলা। এবারে ওখানে সব বড় বাইক, ভালো বাইক। আমার বলে দিই, রয়্যাল এনফিল্ডের প্রথম যে ইঞ্জিনটাকে, যেটা এনফিল্ড বুলেট বলা হতো, সেটা আয়রন কাস্ট ইঞ্জিন ছিল। এই আয়রন কাস্ট ইঞ্জিনটার একটা আলাদা প্রাণ হচ্ছে, মানে সবটাই লোহা দিয়ে তৈরি,
কাস্ট আয়রন ইঞ্জিন বলা হয়। আর এই ইঞ্জিনের মানে সবটাই ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। আচ্ছা। এখনকার বাইকের ওই যেরকম আমাদের ব্রিদিং প্রবলেম হলে আমরা অক্সিজেন নিতে পারি, এখনকার ওই ফিল্ড এর মধ্যে কার্বোরেটরের মধ্যে সিস্টেম গুলো আছে, আমাদের গুলো তা নেই। আমাকে টেকনিক্যাল কিছু ব্যাপারগুলো চেঞ্জ করে করে আমাকে বাইকটা তুলতে হয়েছে। যেটা আমার মজার, যেটা আমার ভালো লেগেছিল, আমার নিজের ব্রিদিং প্রবলেম আছে, আমি উপরে উঠে শ্বাসকষ্টের জন্য আমি নিচে সাইডে বসে পড়েছি, মানে একটা রেলিং ছিল, বসে পড়েছি। দেখছি হঠাৎ আমার বাইকটা যেখানে রেখেছিলাম সেখানে নেই। ঘাবড়ে গেছি, প্রচন্ড ভয় লেগেছিল। গিয়ে দেখি উমলিংলা বোর্ডের সামনে বাইকটা রাখা আছে, সবাই ছবি তুলছে, আয়রন কাস্ট ইঞ্জিনটা। আমি গার্লফ্রেন্ড জনপ্রিয় হয়ে গেছে। যারা বাইকার আমাকে বলছে, একজন বলছে আপ কে ওয়া সে আয়ে? বলছে হ্যাঁ, ইয়ে আপকা বাইক হ্যাঁ? হ্যাঁ। কলকাতা সে আয়ে? হ্যাঁ। এইবারে তারপরে ওরা অসা কথা বলছে, এই করছে, আবার চা খাচ্ছি, সবগুলো পরে। কিন্তু এই যে একটা মজা, আনন্দ, এই যে আয়রন কাস্ট ইঞ্জিনের এই প্রাণটা, অনেকেই বলে আমাকে, আমার বাইকার বন্ধুরা যারা এনফিল্ড চালায়, সঞ্জয় এবার তুই চেঞ্জ কর, এবার তুই চেঞ্জ কর। না বাবা, একে আমি যতদিন না গভর্নমেন্ট নিয়ে যতদিন আমি রাখবো। আমি মানে আমার যদিও ফটো জার্নালিজম খুব কম সময়ের জন্য করেছি, সেই সময় একটা বাইরের এজেন্সির জন্য কিছুদিন কাজ করেছিলাম। তখন তোমার সুন্দরবনের ছবি তুলতে গেছিলাম। তুলতে গিয়ে আমার মনে আছে একটা কথা, যে একদম ইন্টেরিয়ারে চলে গেছিলাম, কিভাবে গেছিলাম নিজেও জানি না এখন, মানে পরিচয় হতে 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 চলে গেছি। হ্যাঁ, আর তখন খুব ছোট ছিলাম, অতটা বুঝে যায়নি। তো আমি সেখানে যাওয়ার পর ওদের ওখানে থেকে দেখলাম মানে লোকের পায়ের শেপ চেঞ্জ হয়ে গেছে। সুন্দরবন আইলার 1 বছর পর, তখনও ওখানে কোনো সাহায্য পর্যন্ত পৌঁছয়নি। আমি কোথায় প্রথম মানুষ গেছিলাম ওখানে 1 বছর পর ওরা কেমন আছে জানতে। হ্যাঁ, মানে আমাকে যেভাবে ওরা আদর করেছিল, আপ্যায়ন করেছিল, আমিও জানতাম আমার এই ছবি বিদেশে কিছুটা বিক্রি হবে, মানে তাতে এদের কোনো লাভ হবে না। কিন্তু ওরা একটা অদ্ভুত ভরসা নিয়ে, আশা নিয়ে, তুমি এসছো দেখো কিছু যদি করা যায়, হ্যান ত্যান। হ্যাঁ, ওইটা আমার খুব টাচি লেগেছিল, ওই মানুষগুলোর ওই ব্যবহার, ওই অ্যাটাচমেন্ট। তো তুমি যখন বাইক নিয়ে ঘোরো, তুমি তো আরো বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ইন্টিরিয়ারের মানুষকে সামনাসামনি মিট করছো। হ্যাঁ, তো তাদের সাথে তোমার ইন্টারাকশনটা কিরকম হয়, নাকি সেই স্কোপটা কম থাকে যখন তোমরা বাইকিং করো? না, আমার যেহেতু একটা বাজে অভ্যাস আছে যে ওই লোকের সঙ্গে কথা বলার, যেটা আমার কেরিয়ারটা আগে যে অন্যরকম ছিল বলে, আমি কথা বলি, লোকের সঙ্গে মিশি, গ্রামগুলোয় ঘুরি, বাজারগুলোয় যাই ছবি তুলতে, অনেক রকম ক্যারেক্টারের মানুষকে পাই। মানে সবকটা মানে মানে অন্যভাবে নিয়ে কথা বলছি বলে, সবসময় আমরা ফটোগ্রাফার্সরা মেয়েদেরকে গুরুত্ব দিই ছবি তুলি, এটা কোনো সন্দেহ নেই। সব জায়গার মেয়েদের বিভিন্ন রকম দেখতে হয়, অন্যরকম সৌন্দর্য হয়, মেয়েরা সবসময় সুন্দরী, সেই সৌন্দর্যটা অন্য রকম লাগে। সে বয়স্ক হতে পারে, সে ইয়াং হতে পারে। এই যে মানে সবকটা জায়গাতেই একটা অন্য প্রাণ পাই, তার জন্য গ্রামে ঘুরতে হয়, কথা বলতে হয়, তাতে অনেক কিছু সুবিধাও হয়। যেমন গ্রামের লোকেদের খাবার খাওয়া যায়, ওদের বাড়িতে গিয়ে ওদের সঙ্গে থাকা যায়। তবে আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে পাঞ্জাব। আমি লাদাখ যাওয়ার সময়, এটা কিন্তু কেউ খারাপ ভেবো না, যদি কারুর পাঞ্জাবি বন্ধু থাকে প্লিজ তাদের বাড়ি উঠবে না, হোটেলে উঠবে। কারণ আমি পাঞ্জাবে গিয়েছিলাম, এবারে অমৃতসর দিয়ে যেতে হয়, তাই উঠে আমি বন্ধুদের কিছু বলেছি, আমি এসছি ভাই তোদের এখানে, যেটা বলতে হয় সেটাই বলেছি, তুই কেন হোটেলে থাকবে, তুমি চলো আমাদের বাড়িতে। নিয়ে গেছে, প্রথমে যে লস্যিটা দিয়েছে পেট ভরে গেছে, আবারে ভালো হয়েছে বলে আরেকটা গ্লাস, না খেলে মন খারাপ। ওদের যে মাটনের বাটি সেটা ইম্পসিবল শেষ করা, তারপরে রুটি ইম্পসিবল 2টো খাওয়া, না খেলেও তাদের খাবারটা ভালো হয়নি। আমার আলটিমেট পেট খারাপ হয়ে গেল, 2 দিন পরে বেরোতে হলো। আমার এরকম অবস্থা। এই মানে পাঞ্জাবের লোকেরা এত ভালো হয় এই ব্যাপারগুলোই, মানে বাড়ি থাকলে ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে না হয়। লাস্ট প্রশ্ন, নতুন প্রচুর ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা খুব চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল এসে, হয়তো এর অবশ্যই ভালো গুণ তো আছেই। হ্যাঁ, তাদেরকে তুমি কি সাজেস্ট করবে? আমি বলবো বাবা, নাম্বার 1, স্টিল ফটোগ্রাফিতে কোনো ভবিষ্যৎ নেই। কারণ এবারে নিউজ পেপারে মোবাইল দিয়ে দেওয়া হবে প্রত্যেককে, তারা ছবি তুলে রিপোর্টাররা ফেরাই দিয়ে দেবে, বা এজেন্সির ছবি সবাই ক্যারি করবে। স্পোর্টসে ফটোগ্রাফার লাগবে, সেটা ওরা ক্যারি করে দেবে। এখন আবার
অনেক কোম্পানির ক্যামেরায় মানে অডিওভিজুয়াল ক্যামেরায় স্টিল অপশনটা আছে, সেখান থেকেও ছবি বের করা যাচ্ছে। সেই ছবি 4 কলম 6 কলম ছাপাও যাবে। অতএব আমার মতে মানে আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি। আমাকে একটা দুটো ইনস্টিটিউটে বলা হয়েছিল এটা ফটোগ্রাফি ভেবেই আমি হাসছি। ফটোগ্রাফি ক্লাস করাতে। আমাকে বলা হয়েছিল 2 বার ধরে যে প্লিজ আপনি এইভাবে বলবেন না, কিন্তু আমার কিছু করার নেই, আমি কাউকে চিট করতে পারবো না। আমি তাদের বলেছিলাম তোমরা পয়সা দিয়ে ফটোগ্রাফি শিখছো, বেকার বেকার। ফটোগ্রাফিটা পয়সা দিয়ে শেখার নয়। ডিগ্রিটার জন্য তুমি পয়সা দিতে পারো, আমি না বলছি না, কিন্তু ফটোগ্রাফি শিখতে গেলে তোমাকে নিজেকে শিখতে হবে, ফ্রেম তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে। হ্যাঁ, আমি তোমাকে সাপোর্ট করতে পারি, শেখাতে পারি কি টেকনিক্যাল বিষয়, সেটা এখন গুগল বাবাজি যথেষ্ট, সেটা ফটোগ্রাফি ইনস্টিটিউট লাগে না। আর তোমার সেন্স, সেটা তোমার, সেটা আমি করতে পারবো না। এরকম একটা মেয়ের সঙ্গে আমি আবার ফিরে আসছি, ভালোবাসা, এই প্রেমটা আমার, এই প্রেমটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে রপ্ত করতে পারবো না। হ্যাঁ, রবীন্দ্রনাথ কবিতা পড়ে মেয়েটাকে দুটো বড় বড় কথা বলতে পারবো, প্রেমের সময় দুটো কবিতার লাইন বলতে পারবো, কিন্তু ওই ভাবটা আনতে পারবো না। রবীন্দ্রনাথের কথায় যেটা অমি বা হিয়া, এই বিষয়গুলোই আসতে পারবো না। প্রেমটা আমার, আমারটা আমার নিজের। মতনই থাকবে। অর্থাৎ আমার ওই প্রেমটার মধ্যে, সেখানে আমার বান্ধবী, সে লোহার হোক কি চামড়ার মানুষের হোক, সেটা আমার বান্ধবী, কিভাবে হোক সেটা আমার বান্ধবী। এরপরে আর কথা হয় না। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। কেমন লাগলো তোমার সাথে কথা বলে সেটা বলো। না, আমার খুব ভালো লাগলো। মানে তাছাড়া মানে আমি যে এইভাবে কথা বলতে পারবো না, মানে মানে ওই এটা পারবো না এইসব কিছু নয়, নিশ্চিন্তে কথা বলতে পারবো, এটা শুনে খুব ভালো লাগলো। মানে এইটা তো আমার খুব ভালো লাগলো, মানে আমারও খুব ভালো ফ্রিলি কথা বলতে পারলাম। Thank থ্যাংক you, ইউ। thank you দাদা।